প্লিজ দয়া করে আমার সাথে কিছু করবেন না। দেখেন আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে চেনেন না, তাই প্লিজ আমার দিকে আসবেন না। কেন আসবো না? আপনি আমার স্ত্রী হয়ে গেছেন যখন, আমি কেন বাসর করব না? দেখেন এই বিয়েটা জোরপূর্বকভাবে দিয়েছে, আমি আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না। প্লিজ আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করলে আমি আপনাকে খুন করে ফেলবো বলে দিলাম। যা ইচ্ছে করেন, আমি তো আমার অধিকার নিয়ে ছাড়বো। আমার কাছে আসলে বটি দিয়ে কুপিয়ে মেরে ফেলবো। মাহিন তিয়ার কথা শুনে হাসতে লাগলো। তিয়া অবাক হয়ে তাকিয়ে বলল, আপনি কি পাগল নাকি? এই সিরিয়াস মুহূর্তে হাসছেন কেন? আরে কুল, এত রেগে যাচ্ছেন কেন? আমি আপনার সাথে মজা করছি। আপনাকে আমি স্ত্রী হিসেবে মানতে পারবো না। আমার হবু বউ আছে, শুনেন, এই মেডিসিনগুলো রাখেন, আর ওইগুলো কিনে নিয়ে এসেছি, খাওয়াই দিন। আর এই নিন কিছু টাকা, মাসখানেক চলে যাবে আশা করি। দরকার নাই, ধন্যবাদ আপনাকে, এমনিতেই অনেক উপকার করছেন। আরে এত ভাব দেখায়েন না, আমি ভালো করে জানি আপনার টাকাটা দরকার। মাহিন টাকাটা তিয়ার হাতে ধরিয়ে দিয়ে ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে গেল। পাশের রুমে গিয়ে তিয়ার আব্বুর সাথে কথা বলে বিদায় নিল। 5 মাস পর মাহিন ঘুমিয়ে আছে। মাহিনের বন্ধু রাকিব মাহিনকে ডাকতে লাগলো। এই মাহি, ওঠ, তুই বাসায় যাবি না নাকি? তাড়াতাড়ি ওঠ। রাকিবের কণ্ঠ শুনে মাহিন ঘুম ঘুম চোখে রাকিবের দিকে তাকিয়ে বলল, কত বাজে? 8টা বাজে, তাড়াতাড়ি রেডি হতে হবে, নাহলে ট্রেন মিস করে ফেলবো। তুই রেডি হ, আমি ফ্রেশ হয়ে আসি। আর সবাই চলে গেছে নাকি? গেছে। মাহিন খাট থেকে নেমে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসে ব্যাগ গুছিয়ে নিল। খাবার খেয়ে দুজনে বের হয়ে গেল। সোজা স্টেশনে গিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলো। 5 মিনিট পর ট্রেন আসলে দুজনে উঠে বসে পড়ল। 3 ঘন্টা জার্নির পর ট্রেন থেকে নেমে পড়ল। সিএনজি নিয়ে যার যার বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়ল। মাহিন বাসার সামনে নেমে সিএনজি ওয়ালাকে ভাড়া দিয়ে গেট দিয়ে ভিতরে ঢুকলো। কলিং বেল বাজাতে মাহিনের আম্মু দরজা খুলে মাহিনকে দেখে জড়িয়ে ধরে বলল, মাহিন তুই আমাদের তো কিছুই বলস নাই, তুই যে আসবি। সারপ্রাইজ দিলাম। ভিতরে আয়। আরে সোনা আমার, কত শুকিয়ে গেছস, এই ক্যাম্পিং করতে যাবি না? 6টা মাস বাহিরে বাহিরে থাকা ভালো লাগে না। এখন থেকে ওইখান থেকে আরেক জায়গায় অনেক টেনশন হয়। আচ্ছা, আর যাব না, এবার শান্ত হও। অনেক ক্ষুধা লাগছে, আমার রুমে খাবার পাঠিয়ে দিও। মাহিন কথাটা বলে সিঁড়ি বয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে ব্যাগটা রেখে খাটের উপরে ধাপাস করে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে শুয়ে থাকলে হঠাৎ কারো কণ্ঠ পেয়ে মাহিন চোখ খুলে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে ভাতের প্লেট নিয়ে, মুখে ওড়না দিয়ে ঘুমটা দিয়ে আছে। মাহিন মেয়েটাকে বলল, আপনি কে? জি, আমি এবারের নতুন কাজের মেয়ে। ও আচ্ছা, আপনি খাবারটা এখানে রেখে যান। মাহিন ওয়াশরুমের দিকে চলে গেল। তিয়া মাহিনের খাবার টেবিলের উপর রেখে চলে গেল। তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ভাবতে লাগলো, উফ খালা, আর জায়গা পেল না, শেষমেশ নাকি আমাকে ডাক্তারবাবুর বাড়িতেই কাজের জন্য নিয়ে আসলো। যদি উনি আমাকে দেখে তাহলে কি হবে? কাজটা এখন ছাড়তেও পারবো না, হাতে একটা টাকাও নাই। একা মেয়ে মানুষ ঢাকা শহরে কোথায় যাব? উফ, মাথাটা যেন খারাপ হয়ে যাচ্ছে। তিয়া কথাগুলো ভাবতে ভাবতে নিচে চলে গেল। মাহিন ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলো। খাবার খেয়ে নিচে গেলে মাহিনের আম্মু বলল, মাহিন তুলির সাথে দেখা করতে যা, মেয়েটা অনেক রেগে আছে। আম্মু ওকে আসতে বলো, আমি এখন যেতে পারবো না। খালামণি কি দেশে আছে নাকি চলে গেছে? ও তো বলল দেশের বাহিরে যাবে, আর তুলি এখানে থাকবে, তাই তুলি এখানে আসবে না। তুই গিয়ে ওর রাগ ভাঙিয়ে আয়। আচ্ছা, আমি সন্ধ্যার দিকে যাব, এখন বন্ধুদের সাথে দেখা করে আসি। মাহিন কথাটা বলে বাহিরে চলে গেল। তিয়া ঘুমটা দিয়ে কাজ করতে করতে ওদের সবকিছু শুনে ভাবতে লাগলো। তুলি মেয়েটাই তাহলে ওনার হবু বউ? তিয়াকে ভাবতে দেখে মাহিনের আম্মু বলল, টিয়া, এই টিয়া, এত কি ভাবো? তিয়া ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, দুঃখিত ম্যাম। আমাকে 1 কাপ চা বানিয়ে দাও তো। জি, এখনই বানিয়ে নিয়ে আসছি। তিয়া রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলো। মাহিনের আম্মু বসার রুমে বসে থেকে তুলির আম্মুর সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ হইলে মাহিনের আম্মু মাহিনকে কল দিলে মাহিন কল রিসিভ করে বলল, কি হয়েছে আম্মু? তুলিকে নিয়ে আসিস, তোর খালামণি আজকে চলে যাবে। আচ্ছা, নিয়ে আসবো, এখন আমি কল রাখছি।
মাহিন কল কেটে দিয়ে বাইক নিয়ে সোজা আড্ডাখানেই চলে গেল। গিয়ে ওর বন্ধুদের সবাইকে কল দিলে সবাই চলে আসলো। কয়েকটা বন্ধু আসতে পারলো না, ঢাকার বাইরে থাকার কারণে। অনেকদিন পর বন্ধুরা একসাথে মিলে আড্ডা দিতে লাগলো। সন্ধ্যার দিকে মাহিন তুলিদের বাসায় চলে গেল। তুলি মাহিনকে দেখে বলল, আম্মু, তোমার ভাগনাকে চলে যেতে বলো, আমি তার মুখ দেখতে চাই না। আরে বাবা, এত রেগে আছো কেন? তুমি ভালো করে জানো আমাকে জায়গায় জায়গায় যেতে হয়েছে। এত প্যারার মধ্যে ছিলাম, তারপরও তোমাকে সময় দেওয়ার চেষ্টা করছি। আমি খোঁজ নিয়েছি, 3 দিন আগে তোমাদের ক্যাম্পিং শেষ হয়েছে, তোমরা ওখানে ঘোরাঘুরি করেছো, অথচ একবার আমাকে কল দেওয়ার প্রয়োজন মনে করো নাই। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে। এই যে কান ধরছি, আর সব সময় তোমাকে কল দিলে সবাই অনেক মজা করে, তাই আর কি ভেবেছি বাসায় গিয়ে একেবারে তোমার সাথে দেখা করা যাবে। ভালো হয়েছে, আমার ফিলিংস কখনোই বোঝার চেষ্টা করো নাই, আর করবেও না কোনো দিন। যাও তুমি তোমার বন্ধুদের নিয়ে থাকো। আর আম্মু, আমি দরকার হলে হোস্টেলে চলে যাব, ওদের বাসায় যাব না। মাহিন তুলিকে কোলে তুলে নিয়ে এক পায়ের উপর দাঁড়িয়ে থেকে বলল, সরি সরি সরি। মাহিন আর তুলির কাণ্ড দেখে তুলির আব্বু আম্মু হাসতে লাগলো। তুলির আম্মু বলল, দুইটাই পাগল, এখন দুজন রাগারাগি বাদ দে। তুলি মাহিনকে বলল, ওকে, ক্ষমা করে দিলাম, এখন কোল থেকে নামিয়ে দাও। মাহিন তুলিকে কোল থেকে নামিয়ে দিল। তারপর চারজন মিলে গল্প করতে লাগলো। রাতের খাবার খেয়ে চারজন বের হয়ে গেল। তুলির আব্বু আম্মুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে তুলিকে নিয়ে মাহিন বাসায় চলে আসলো। বাসার কলিং বেল বাজাতেই তিয়া এসে দরজা খুলে দিল। তুলি ভিতরে ঢুকে বলল, শাশুড়ি আম্মু, কোথায় তুমি? তোমার কাছে বিচার দেওয়ার আছে। আজব তো, আমি না তোমাকে কোলে নিয়ে এক পায়ে দাঁড়িয়ে ক্ষমা চাইলাম, তারপর আবার আমার নামে বিচার কেন দিবে? মাহিনের কথা শুনে তিয়ার হুট করে খারাপ লাগতে লাগলো। তিয়া মনে মনে ভাবতে লাগলো, উফ টিয়া, কি ভাবছিস? ওনার হবু বউ, উনি যা ইচ্ছা করবে, তুই কেন মন খারাপ করিস? ওই বিয়েটা তো নিজের ইচ্ছেতে ছিল না, জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। তিয়া নিজেকে সান্ত্বনা দিতে লাগলো। মাহিন তুলিকে মারতে যাবে, তুলি সোফার চারপাশে ঘুরতে লাগলো। মাহিনও পিছন পিছন ঘুরতে গিয়ে পা পিছলে তুলিকে নিয়ে সোজা ফ্লোরে পড়ে গেল। মাহিন কোমরে হাতে ব্যথা পেল। মাহিন বলে উঠল। আহ! তিয়া তাড়াতাড়ি করে তুলিকে ধরে তুলে দিল। তুলি মাহিনের হাত ধরে বলল, মাহিন, ব্যথা পেয়েছো? না, তেমন একটা না। স্যার, আপনার হাত পা একটু ঝাঁকি দেন। মাহিন হাত ঝাঁকি দিতে লাগলো। মাহিনের আম্মু এসে বলল, কি হয়েছে মাহিন? কিছু না আম্মু। আচ্ছা তুলি, তোমার রুমে যাও, আমি নিজের রুমে গেলাম। মাহিন কথাটা বলে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে যেতে লাগলো। তুলি আর মাহিনের আম্মু বলল, মাহিন, ব্যথা পেয়েছিস নাকি? এভাবে হাঁটছিস কেন? সরি খালামণি, দুজন দৌড়াদৌড়ি করতে গিয়ে পড়ে গিয়েছিলাম। আম্মু, তেমন কিছু হয় নাই। আম্মু, একটু বরফ পাঠিয়ে দিও তো। মাহিন রুমে চলে গেল। তুলি ফ্রিজ থেকে বরফ নিয়ে আসতে যাবে, তখনই মাহিনের আম্মু বলল, তুলি, তুই রুমে যা। টিয়া, তুমি বরফ দিয়ে আসো তো। খালামণি, এই মেয়েটাকে? এই মেয়েটা আমাদের আগে যে কাজ করছিল তার ভাগ্নি এটা। ওই এখন থেকে আমাদের এখানেই কাজ করবে। ও আচ্ছা, এই মেয়ে কি এমন ঘোমটা দিয়েই থাকে নাকি? গ্রামের মানুষ তো, তাই ঘোমটা দিয়ে থাকতে ভালোবাসে। ও আচ্ছা। তিয়া ফ্রিজ থেকে বরফ নিয়ে গেল। মাহিনের রুমে গেলে তিয়া দেখে মাহিন উপর হয়ে শুয়ে আছে। মাহিন বলে উঠল, আম্মু, এইদিকে একটু বরফ দিয়ে ধরো তো। তিয়া কোনো কথা না বলে আস্তে আস্তে মাহিনের পাশে বসে আস্তে আস্তে মাহিনের শার্ট কিছুটা তুলে কাপড় দিয়ে বরফ ধরে রাখলো। মাহিন তিয়ার হাত ধরে ব্যথার কাছে দিয়ে গিয়ে মাহিন অবাক হয়ে গেল। লাফ দিয়ে উঠে বসে পড়ে বলল, তুমি এখানে কি করছো? ম্যাম আমাকে পাঠিয়েছে, আপনাকে বরফ দিয়ে যেতে বলল। যাও তুমি, আমি একা দিয়ে নিব। স্যার সমস্যা নাই, আপনি শুয়ে থাকেন, আমি আপনাকে বরফ লাগিয়ে দিচ্ছি। না, তুমি যাও, আম্মুকে পাঠিয়ে দাও। তিয়া আর কিছু বলতে পারলো না। তিয়া যেই যেতে নিবে সাথে সাথে মাহিনের পায়ের নিচে ওড়না থাকায় তিয়ার ওড়না টান লেগে মাথা থেকে ওড়নাটা খুলে পড়ে যায়। মাহিন তিয়ার মুখ দেখে অবাক হয়ে গেল। মাহিন বলে উঠল, আপনি এখানে কি করছেন? তিয়া কিছু বলতে যাবে, তখনই তুলি এসে পড়ে। তিয়াকে ওড়না ছাড়া দেখে কিছু বলবে, সাথে সাথে মাহিনের পায়ের নিচ থেকে ওড়না নিয়ে নিজেকে ঢেকে নিল। তুলি মাহিনকে কিছু বলতে যাবে, সাথে সাথে মাহিন বলে উঠল, তুলি, ভুল বোঝো না। আম্মু ভেবে আমি ওনাকে বরফ দিতে বলেছিলাম, বাট হাত ধরতে গিয়ে দেখি অন্যরকম, তাই আমি লাফ দিয়ে উঠে বসলে
ওনাকে চলে যেতে বলি, উনি উঠে যেতে নিয়ে আমার পায়ের নিচে ওড়না ছিল, বুঝতে পারে নাই। ও বুঝছি। এই মেয়ে তুমি যাও। ম্যাম প্লিজ, স্যারকে ভুল বুঝবেন না। আরে তুমি যাও তো, আমার মাহিনকে চিনি। তিয়া চলে গেল। মাহিন তিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। তুলি মাহিনের পাশে বসে মাহিনকে ঘুরে শুয়ে দিয়ে মাহিনের পায়ের উপরে বসে বরফ দিতে লাগলো। মাহিন তুলির দিকে খেয়াল না করে মাহিন তিয়ার কথা ভাবতে লাগলো। এই মেয়েটার নাম যেন কি? ও হ্যাঁ, মনে পড়ছে, তিয়া। আচ্ছা তিয়া এখানে কি করছে? ওর আব্বুর কি অবস্থা? একবার কি জিজ্ঞেস করতে যাব নাকি? না থাক, ওর সাথে কথা বলতে গেলে সবাই খারাপ ভাবে। মাহিন ভাবতে লাগলো। আর ওইদিকে তুলি মাহিনের উপর পিঠ ঠেকিয়ে শুয়ে পড়লো। তুলি মিটিমিটি হাসতে লাগলো, আর মাহিনের ওইদিকে কোনো খেয়াল নেই। তুলি মাহিনকে বলল। কি বরবাবু, আরাম লাগছে কি? তুলির ডাকে ভাবনার জগৎ থেকে বের হয়ে সাথে সাথে তুলিকে ফেলে দিয়ে বলল। উফ তুলি, কি শুরু করছো? তোমাকে না আগেই বলছি বিয়ের আগে বেশি বেশি করবে না। যা বাবা, কি এমন করলাম? তুমি আমাকে বকা দিলে। যাও, তোমার সাথে কথা নাই। তুলি রাগ করে চলে গেল। মাহিন কিছু না বলে খাট থেকে নেমে বারান্দায় চলে গেল। অনেকক্ষণ বাইরের দিকে তাকিয়ে থেকে আবার রুমে এসে খাটে উপর হয়ে শুয়ে ঘুমিয়ে গেল। সকালে তিয়ার ডাকে ঘুম ভাঙলে মাহিন চোখ খুলে বলল। ও তিয়া তুমি? আপনি আমার নাম জানেন? বিয়ে পড়ানোর সময় শুনেছিলাম। হঠাৎ করে বিয়ের কথা মনে পড়তেই মাহিন কিছুটা চমকে উঠল। মাহিন তিয়ার দিকে তাকাতেই তিয়া বলল। ডাক্তারবাবু কি দেখেন এভাবে? তিয়া তোমার আব্বু কোথায়? আর তুমি এখানে কিভাবে আসলে? তিয়া কিছু বলতে যাবে তার আগেই মাহিনের আম্মুর ডাক আসলে তিয়া দৌড়ে চলে গেল। মাহিন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে বসে চা খেতে খেতে ভাবতে লাগলো। আমার তো তিয়ার সাথে বিয়ে হয়ে গেছে, তিয়াকে তো ডিভোর্স দিতে হবে, না হইলে তো আমি তুলিকে বিয়েও করতে পারবো না। মাহিন চা খাওয়া শেষ করে নিচে চলে গেল। তুলি মাহিনকে দেখে মুখ ঘুরিয়ে বসে পড়ল। মাহিন আস্তে আস্তে তুলির কাছে বসে বলল। তুলি রাগ করছো? সরি। কথা বলতে ইচ্ছে করছে না? আচ্ছা কথা বলতে হবে না, ক্ষমা করে দিলে হবে। কিসের ক্ষমা? আমি তো মানুষ না, আমি হইলাম অবহেলিত মেয়ে। আমার বাবা মা তো দেশের বাইরে গেছে, তার মানে আমি এখন এতিম হয়ে গেছি। মাহিন তুলির কথা শুনে ভ্রুকুচকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে তুলির গাল টেনে দিয়ে বলল। ওলে ওলে পিচ্চি মেয়েটা রে। আম্মু কই? তুমি দেখো পিচ্চি মেয়ে বলে কি? কি হয়েছে? তোমার মেয়ে বলছে ওই নাকি এখন এতিম হয়ে গেছে, খালামণি খালু দেশের বাইরে গেছে জন্য। ঠিক বলছি, হাসার কি হলো? তুলির কান্না মাখা মুখ দেখে মাহিনের আম্মু মাহিনকে বলল। ফাজিল ছেলে, তোকে কতবার বলছি আমাদের বাসায় আসলে ওর পিছনে লাগবি না। আরে আম্মু আমি কি করছি? একটু ধমক দিয়েছি, তাই বলে এমন রাগ করতে হবে? মাহিনের কথা শুনে তুলি মাহিনের আম্মুর কাছে গিয়ে জড়িয়ে ধরে কান্না মাখা কণ্ঠে বলল। খালামণি, তুমি ছাড়া কেউ আমাকে ভালোবাসে না। আমি শুধুমাত্র তোমার জন্য এখানে আছি, না হলে আমি এখান থেকে চলে যেতাম। আহারে আম্মু, কান্না করিস না, আমি ওকে বকা দিয়ে দিব। তোর জন্য নুডলস রান্না করছি, ওকে দিবি না তাহলে শাস্তি পাবে। গুড আইডিয়া। তুলি তিয়ার হাত থেকে নুডলসের বাটিটা নিয়ে মাহিনকে ভেঙচি দিতে লাগলো। তিয়া এসব দেখে ওর নিজের অজান্তেই তুলিকে মাহিনকে এভাবে দেখতে ওর খুব জেলাস ফিল হতে লাগলো। তিয়া মাহিনের দিকে এক দৃষ্টিতে তাকাতেই মাহিনের তিয়ার দিকে চোখ গেলে বলল। তিয়া তুমি আমাকে নুডলস রান্না করা দেখিয়ে দিবে? মাহিন তিয়ার সাথে রান্না করে গেল, আর মাহিনের আম্মু তুলিকে খাওয়াতে লাগলো। তিয়া চুলায় পানি গরম দিয়ে দিল। মাহিন ততক্ষণে তিয়ার সাথে পেঁয়াজ মরিচ কাটতে লাগলো। মাহিন পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে পানি পড়তেই তিয়া ফিক করে হেসে দিয়ে ওড়না দিয়ে মাহিনের চোখ মুছে দিতে গিয়ে মাহিন তিয়ার হাত ধরলে দুজন থমকে গেল। মাহিন সাথে সাথে তিয়ার হাত ছেড়ে দিলে তিয়া চোখ মুছে দিয়ে বলল। ডাক্তারবাবু আপনি এইদিকে আসেন, আমি কেটে দেই। না দরকার নাই, আমি কেটে নিতে পারবো। আচ্ছা তিয়া বলে না তো তোমার আব্বু কেমন আছে? আর তুমি এখানে কেন? আব্বু আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। তিয়ার কথা শুনে মাহিন কাটা বাদ দিয়ে থমকে গেল। তিয়ার দিকে তাকাতেই তিয়ার মুখে শুকনো হাসি দেখে মাহিনের দিকে তাকিয়ে আছে। মাহিন বলে উঠল। ঠিক বুঝলাম না। না বোঝার কি আছে, আমার আব্বু কবরে ঘুমিয়ে আছে। কথাটা বলতে গিয়ে তিয়ার চোখে পানি চলে আসলো। মাহিনের অনেক খারাপ লাগলো। মাহিন তিয়াকে কি বলবে বুঝতে পারছে না। তুমি এখানে কিভাবে আসলে? তোমার আব্বুর তো ইচ্ছে ছিল তোমাকে একজন ডাক্তার বানানোর, তুমি পড়াশোনা বাদ দিয়ে এখানে কি করছো? তিয়া মাহিনের কথা শুনে হেসে ফেলল। কি ডাক্তারবাবু,
মজা নেন। টাকার অভাবে আব্বুর চিকিৎসা করতে পারলাম না, আমাকে ছেড়ে আব্বু চলে গেল। নিজের পেটে ভাত জোগাড় করতে পারি নাই, তার উপরে গ্রামের মানুষের হাজার কথা। স্বামী ছেড়ে চলে গেছে, আমি একটা খারাপ মেয়ে যার জামাই বিয়ের রাতে চলে যায়। চেয়ারম্যানের একটা জমি চাষ করার জন্য চেয়েছিলাম, সবাই দিতে মানা করে দেয়। আর ছেলেদের অত্যাচারে তো গ্রামে থাকাই বিপজ্জনক হয়ে গেছিল। নিজের মান সম্মান বাঁচানোর জন্য খালার সাথে ঢাকা শহরে আসি। 10 দিন না খেয়ে থেকেছি, কেউ একটু সাহায্যও করে নাই। পরে খালার সাথে ঢাকা চলে আসলে খালা এখানে আমাকে চাকরি নিয়ে দেয়। আর সেখানেই আপনি বলছেন পড়াশোনা। তিয়া কথাগুলো বলে চোখের পানি ঝরাতে লাগলো, তারপর চোখের হাসির রেখা টেনে রেখেছে। মাহিনের নিজের উপরে রাগ হতে লাগলো। ফ্ল্যাশব্যাক। মাহিন শুন, সেই দিন যে একটা মেয়ে এক চাচাকে নিয়ে এসেছিল না, তার সব টেস্ট করেছিলাম। লোকটার অবস্থা তেমন একটা ভালো না। তুই তাকে এই মেডিসিনগুলো দিয়ে আসে আর এইগুলো কিনে নিতে বলিস, আর ওনাকে দেখে আয়। ওই আঙ্কেলটা যার মেয়েকে ডাক্তারি পড়াতে চাই? হুম। আচ্ছা, তুই তাহলে এদিকে খেয়াল রাখিস, আমি আসছি। মাহিন মেডিসিনের কাগজটা নিয়ে যায়। তিয়াদের উঠানে গিয়ে দাঁড়িয়ে ডাকতে লাগলো। কলের পাড়ের দিকে যেতে নিলে পাড়ার কিছু কাকিমারা উকি দিয়ে দেখতে লাগলো আর কানাঘুষা করতে লাগলো। হঠাৎ করে বৃষ্টি নামলে মাহিন দৌড়ে একটা রুমের ভিতরে ঢুকে পড়লো। দেখে তিয়া জামা কাপড় পরছে, সাথে সাথে মাহিন পিছনে ঘুরে তাকায়। মাহিনকে দেখে তিয়া চিৎকার দিয়ে ওঠে, আর সাথে সাথে তিয়ার চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন ছুটে আসে। এসে সবাই মাহিনকে নিয়ে বাজে কথা বলতে লাগলো। কাকিরা বলতে লাগলো, এই ডাক্তারকে সবাই ধর, এই ডাক্তারটা খুব খারাপ, এই বাড়িতে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিল। এই ডাক্তারের যে মতলব ভালো না আগেই বুঝেছিলাম, শেষমেশ কিনা মেয়েটার সর্বনাশ করে ছাড়লো। তিয়া তাড়াতাড়ি করে জামা ওড়না ঠিক করে নিলে সবাই মাহিনকে মারতে লাগলো। মাহিন বলতে লাগলো, দেখেন, আপনারা ভুল ভাবছেন। আপনারা যা ভাবছেন তেমন কিছু না, কিন্তু শুধু মেডিসিন দিতে এসেছি। মাহিনকে ঘুষি মেরে বলে, ওই মেয়েটার এত বড় সর্বনাশ করে এখন বলস এইসব দিয়ে এসেছিস? এই কেউ চেয়ারম্যানের খবর দাও, এই ডাক্তার একদিন আমাদের একদিন, কথাগুলো বলে এই ডাক্তারের একদিন আমাদের একদিন, কথাগুলো বলে মাহিনকে অনেক ধরনের কথা বলতে লাগলো আর মাহিনকে মারতে লাগলো। তিয়া কিছু বলতে গিয়েও তিয়াকে কিছু বলার সুযোগ দিল না। মাহিন তিয়ার দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করেন, আমি বৃষ্টির কারণে আপনার রুমে ঢুকে পড়ছি। প্লিজ ওনাদের একটু বোঝান, আমি খারাপ কোনো চিন্তা নিয়ে আসি নাই। প্লিজ আপনারা যান, উনি কিছু করেন নাই, আমি ভয় পেয়ে গেছিলাম তাই চিৎকার দিয়েছিলাম। তিয়ার কথা শুনে সবাই তিয়াকে বলতে লাগলো, ও তার মানে তুই নিজেই ডাক্তার বাবুরে রাখছস? ছি ছি, তিয়া তোকে না আমরা ভালো মেয়ে ভেবেছিলাম, আর তুই কি না ছি, তোর বাপেরই খুব চালাক। নিশ্চয়ই এই ডাক্তারকে রূপের জালে ফেলে ফ্রিতে চিকিৎসা নিতে চাইছস। তিয়াকে আরো নোংরা নোংরা গালি দিতে লাগলো। তিয়ার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। মাহিনের অনেক খারাপ লাগলো। সবাই বলল, প্লিজ সবাই চুপ করবেন, সব দোষ আমার, ওনার কোনো দোষ নাই। আমাকে যা শাস্তি দেওয়ার দেন, প্লিজ দয়া করে ওনাকে নোংরা ভাষায় কথা বলবেন না। মাহিনের কথা শুনে সবাই হাসতে লাগলো আর বলল, দেখ দেখ ডাক্তারবাবুর কি দরদ, চেয়ারম্যান সাহেব আসুক, তারপর তোদের দুজনের কি শাস্তি দেওয়া লাগে উনি দিবেন। মাহিন তিয়া ওদের সবাইকে বোঝানোর চেষ্টা করতে লাগলো, কেউ ওদের কথা বোঝার চেষ্টা করলো না। সবাই ওদের নোংরা ভাষায় যা ইচ্ছে বলতে লাগলো। চেয়ারম্যান বৃষ্টির কারণে না আসলে সবাই কাজী সাহেবকে নিয়ে এসে জোর করে ওদের বিয়ে দিয়ে দেয়। মাহিন ভাবনার জগৎ থেকে বের হয়, তিয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে। মাহিন তিয়াকে নিজের দিকে দাঁড় করালে তিয়া চমকে উঠে। মাহিন তিয়ার চোখ মুছে বলল, তোমাকে এসব করতে হবে না, আগামীকাল আমি তোমার জন্য বাসা ভাড়া করে দিব, তুমি সেইখানে থাকবে আর নিজের পড়াশোনা করবে, আমি সব ব্যবস্থা করে দিব। ডাক্তারবাবু, আপনাকে ধন্যবাদ আমার কথা ভাবার জন্য, কিন্তু আমি আপনার হেল্প নিতে পারবো না। আমি নিজে ইনকাম করে চলতে চাই। তুমি পড়াশোনা করে চাকরি পেলে তখন থেকে নিজের ইনকাম করে চলো। গরিবের অত স্বপ্ন দেখা ভালো না, আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। বেশি কথা বলবে না, যা বলছি তাই করবে। আপনি কে যে আপনার কথা শুনতে হবে? মাহিন তিয়ার কথা শুনে চুপ হয়ে গেল। তিয়া নুডলস রান্না করতে লাগলো। মাহিন চুপচাপ দাঁড়িয়ে থাকলো। মাহিনের আম্মু এসে বলল, তোমাদের হয়েছে? জি ম্যাম, প্রায় হয়ে এসেছে। আচ্ছা, তাড়াতাড়ি ওকে রান্না করে দিয়ে দাও। আর এই মাহি, তুই তুলির সাথে সব সময় লাগিস কেন? তুই কি কোনোদিনও ভালো হবি না? আমি তো ভেবেই পাচ্ছি না। ওদের বিয়ে দিলে দুজন সারাদিন ঝগড়া মারামারি করলে মানুষ কি বলবে? আমি কি করলাম? তোমার ভাগ্নি তো
কিছু বললে রাগ করে। তার সাথে তুই কেন ওর পিছনে লাগস? ভুল হইছে, ক্ষমা করো। স্যার আপনার নুডলস রান্না শেষ? তুমি টেস্ট করে দেখো তো ঝাল বেশি হয়েছে কিনা। আমি করো, দেখো কেমন ঝাল হয়েছে। আম্মু কিছু না বলে চলে গেল। তিয়া মুখে দিল। তিয়া খেতে খেতে বলল, বেশি ঝাল হয় নাই। আর একটু খেয়ে দেখো লবণ ঠিক আছে কিনা। ঠিক আছে, খেতে হবে না। আরে ভালো করে খেয়ে দেখো। তিয়া আরেকবার মুখে দিয়ে খেতে লাগলো। মাহিন ভ্রুকুচকে তাকিয়ে বলল, আরে ধ্যাত, তুমি তো চেক করতে পারো না। ওয়েট, আমার হাতে দাও। মাহিন নুডলস বাটিটা নিয়ে চামচ বেশি করে নিয়ে তিয়ার মুখের সামনে ধরলে তিয়া বলল, আপনি কে? আমাকে বোকা বানিয়ে খাওয়াচ্ছেন নাকি? কই না তো। আমার আর চেক করতে হবে না, সব ঠিক আছে। আরে লাস্টবার চেক করো। তিয়াকে জোর করলে তিয়া হা করলে মাহিন মুখে দিয়ে দিল। এভাবে অর্ধেক নুডলস খাওয়া দিয়ে লাস্টে একটু থাকলে মাহিন নিজে খেতে লাগলো। তিয়া নিজের অজান্তে মুখের কোণায় হাসি ফুটে উঠল। তিয়া কাজ করতে লাগলো আর মাহিন পাশে বসে নুডলস খেতে লাগলো। তুলি এসে বলল, কি ব্যাপার, এখন খাচ্ছ কেন? সেই না কখন এসেছো? এখানে খাচ্ছি যাতে তুমি আবার আমারটার ভিতরে ভাগ না বসাতে পারো। তুলি রেগে গিয়ে মাহিনের হাত থেকে নুডলস টান দিয়ে নিয়ে দৌড়ে চলে গিয়ে ভেঙচি কেটে দিল। তিয়া মাহিনের দিকে তাকিয়ে বলল, আপনি তো খেতে পারলেন না, আমাকে অর্ধেকের বেশি খাইয়ে দিলেন, আবার উনি নিয়ে গেল। সমস্যা নাই, আমি খাবার খেয়ে এসেছি, আমার পেট ভরা আছে। তুলি খাচ্ছিল, দেখলাম তুমি তাকিয়ে আসো, তাই মাথায় বুদ্ধি আসলো তোমাকে কিছু প্রশ্ন করা যাবে আর তোমাকে একটা বাহানাতে খাওয়ানোও যাবে। মাহিনের কথা শুনে তিয়া অবাক হয়ে তাকিয়ে থাকলো। মাহিন মুচকি হেসে চলে গেল। তিয়া মুচকি হাসি দিল। মাহিনের কথা মনে পড়তেই তিয়ার অনেক ভালো লাগতে লাগলো। মাহিন রান্নাঘর থেকে বের হয়ে তুলিকে বলল, তুলি, আমি ঘুমাতে গেলাম, আর তুমিও তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। এত তাড়াতাড়ি ঘুমাবে কেন? সকালে ফ্রেন্ডের সাথে ঘুরতে বের হব, তাই সকাল সকাল উঠতে হবে। আমাকে একটু ডাক দিও যদি তুমি 5টার দিকে উঠতে পারো। আমি কবে আবার 5টার দিকে উঠলাম? খালামণি তুলে দিবে। মাহিনের আম্মু কিছু বলার আগে পিছন থেকে তিয়া বলল, স্যার আপনি চিন্তা করেন না, আমি আপনাকে ডেকে দিব। আমি 5টার সময় উঠি নামাজ পড়ার জন্য। ওকে, তাহলে তো হয়ে গেল। মাহিন কথাটা বলে দৌড়ে চলে গেল। তুলি তিয়ার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, তুমি মাহিনের কাছে বেশি যাবে না তো। আমি জানি মাহিন তোমার উপরে আসক্ত হবে না, আমার সেই বিশ্বাস ওর উপরে আছে। কিন্তু তুমি অনেক কিউট, যেটা আমার মোটেও ভালো লাগছে না। তুই কি বলিস? মেয়েটা অনেক নম্রভদ্র একটা মেয়ে, আমাদের এখানে 4 মাস ধরে আছে। ছেলেদের থেকে দূরে দূরেই থাকে, মুখ দেখতে চায় না। আর তুই এত চিন্তা করিস না তো মা। আচ্ছা তুই কি খাবার খাবি নাকি? না, আমিও ঘুমাবো। তুলি কথাটা বলে চলে গেল। তিয়া মাথা নিচের দিকে করে তাকিয়ে আছে। মাহিনের আম্মু বলল, টিয়া, তুমি চলো, আমাকে খেতে দাও আর তুমি খেয়ে ঘুমিয়ে যাও। আর কাজ করতে হবে না, সকালে করো। তিয়া মাথা নেড়ে হ্যাঁ সুযোগ উত্তর দিল। মাহিনের আম্মুকে খাবার দিয়ে দাঁড়িয়ে থাকলো। মাহিনের আম্মু তিয়াকে বলল, তুমি তুলির কথা কিছু মনে করো না, ওই একটু পাগলি টাইপের মেয়ে, মাহিনের পাশে কাউকে সহ্যই করতে পারে না। আমি কিছু মনে করি নাই ম্যাম। দুজন টুকটাক কথা বলতে লাগলো। মাহিনের আম্মু খাবার খেয়ে চলে গেল। তিয়া সবকিছু ধুয়ে খাবার খেয়ে স্টোররুমে গিয়ে শুয়ে পড়লো। ভোর 5টার দিকে উঠে ফ্রেশ হয়ে সোজা মাহিনের রুমে চলে গেল। মাহিন দরজা খোলা রাখায় ভিতরে ঢুকতে সময় লাগলো না। রুমে গিয়ে লাইট জ্বালিয়ে দিলে মাহিন কিছুটা নড়ে উঠল। কাঁথা জড়িয়ে সোজা হয়ে শুয়ে পড়লো। তিয়া মাহিনের কাছে গিয়ে ডাকতে গিয়ে মাহিনের মুখখানা দেখে নিজের অজান্তে হাসি দিয়ে ভাবতে লাগলো, মাশাল্লাহ, আমার ডাক্তার বাবুটা কত মিষ্টিভাবে ঘুমিয়ে আছে। ইস, ডাকতে তো ইচ্ছে করছে না। না, ডাক দিতে হবে। 5টায় ডেকে দিতে হবে। 5টায় ডেকে দিতে বলেছে। তিয়া মাহিনকে ডাকতে গিয়েও ডাকতে পারছিল না। তিয়া মাথায় হাত দিয়ে হালকা করে থাপ্পড় দিয়ে বলল, থ্যাত তিয়া, কি করছিস? এসব চিন্তা মাথায় নিয়ে আসিস না। উনি কিন্তু তুলি ম্যাডামের হবু হাজবেন্ড, খুব শিগগিরই ওনাদের বিয়ে হবে। তিয়া কথাগুলো ভেবে মাহিনকে ডাক দিতে লাগলো। মাহিন ঘুম ঘুম চোখে বলল, উফ, ডাক দিও না তো, ঘুমাতে দাও। ডাক্তারবাবু উঠুন, আপনি না বন্ধুদের সাথে বের হবেন, তাড়াতাড়ি উঠেন, 5টার বেশি বেজে যাচ্ছে। মাহিন কোল বালিশ আরো ভালো করে জড়িয়ে ধরে ঘুমাতে লাগলো। তিয়া মাহিনের অবস্থা দেখে বেশ হাসি পাচ্ছিল। মাহিনকে আবার বলল, উঠবেন নাকি পানি দিয়ে দিব? মাহিনের শরীরে হালকা করে ধাক্কা দিতেই মাহিন চোখ পিটপিট করে তাকিয়ে বলল, কি হয়েছে তিয়া, ডাকছো কেন? আরে ওঠেন, আর কত ঘুমাবেন? আপনি না বলেছিলেন 5টায় ডাকতে,
এখন দেখেন 5:20 বেজে গেছে, তাড়াতাড়ি ওঠেন। মাহিন কোল বালিশ রেখে লাফ দিয়ে উঠে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। তিয়া মাহিনের আলমারি থেকে কালো শার্ট প্যান্ট বের করে বিছানার উপরে রেখে চলে গেল। মাহিন ফ্রেশ হয়ে এসে খাটের উপরে শার্ট প্যান্ট দেখে অবাক হয়ে গেল। কিছু না ভেবে শার্ট প্যান্টগুলো পরে বাইকের চাবি নিয়ে নিচে চলে গেল। তিয়া তাড়াতাড়ি করে মাহিনের জন্য 1 কাপ চা আর বিক্রি সামনে দিয়ে বলল, এগুলো খেয়ে যান, খালি পেটে বের হবেন, এটা ভালো লাগবে না আমার। আরে বাবা চিন্তা করো না, বাইরে খেয়ে নিব, তুমি এইগুলো খেয়ে নাও। না, আপনি এগুলো খেয়ে যাবেন, না হলে আমি যেতে দিব না। তিয়ার জিদের কাছে মাহিন হেরে গেল। মাহিন সোফায় বসে চা বিক্রি খেতে লাগলো। এটা মাহিনের আম্মু পিছন থেকে সবকিছু দেখলো। বিষয়টা তার তেমন একটা ভালো লাগলো না। মাহিন কিছুটা খেয়ে বলল, আর খাওয়া সম্ভব না, আমাকে বের হতে হবে। মাহিন কথাটা বলে দূরে চলে গেল। তিয়া মাহিনের ঠোঁট লাগা জায়গা থেকে নিজের ঠোঁট লাগিয়ে তৃপ্তি করে চা পান করলো। চোখ বন্ধ করে মাহিনের ঠোঁটের অনুভব করলো। এটা মাহিনের আম্মু দেখে বলল। টিয়া, মাহিনের আম্মু ডাক শুনে তিয়া চমকে উঠে তাড়াতাড়ি করে মুখ মুছে পিছনে ঘুরে বলল, জি ম্যাম। কি করছো? স্যার চলে গেল, আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসি। তিয়া টি টেবিলের উপর চায়ের কাপ রেখে দরজা লাগিয়ে দিতে যেতে যেতে ভাবলো, ছি তিয়া, তুই এসব কি করছিস? ওনার সাথে বিয়ে হয়েছে বলে তুই তার স্ত্রীর মতো ব্যবহার কেন করছিস? এই বিয়ের কোনো মূল্য নাই তার কাছে, এসব বাদ দে। তিয়া কথাগুলো ভেবে দরজা লাগিয়ে দিয়ে এসে কাপটা নিয়ে রান্নাঘরে চলে যায়। মাহিন বাইক নিয়ে সোজা ওর বন্ধুদের কাছে চলে যায়। সবাই মাহিনের উপর রেগে বলল, তোর কি বাড়িতে বউ আছে নাকি যে বউয়ের আঁচল ধরে থাকোস? ফোন ধরার সময় পাস না, আবার এত দেরি করে আসলি, তুলি কোথায়? মাহিন ওদের কথা শুনে বলল, আরে ভাই থাম তোরা, ফোনটা সাইলেন্ট মোডে ছিল, এখন তো ছুটি তাই এত প্যারা নিতে চাই না, আর তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম। এত সকাল সকাল কি ঘুম ভাঙে বল? মাহিনের কথা শুনে ওর এক বন্ধু বলল, আমার বউ আছে, তারপর আমি সবার আগে এসেছি, আর ওনারা সিঙ্গেল হয়েও ঘুম ভাঙে না। হয়েছে, এখন চলো সবাই। সবাই তর্ক করা বাদ দিয়ে যার যার বাইকে উঠে চলে যেতে লাগলো। 2টার দিকে রেস্তোরাঁ গিয়ে খেয়ে নিয়ে আবার রওনা দিল মাহিনের এক বন্ধুর বাসার উদ্দেশ্যেই। 3টা পর্যন্ত ঘুরে 4টার দিকে মাহিন বন্ধুর বাসায় গিয়ে সবাই উঠল। 3টা পর্যন্ত ঘুরে 4টার দিকে মাহিনের বন্ধুর বাসায় গিয়ে সবাই উঠল। মাহিন বন্ধুর বউকে বলল, ভাবি, রনি তো কিছু জানে না তাই না? দেখেন আমরা সব কিছু কিনে নিয়ে এসেছি, এখন শুধু সাজানো বাকি। মাহিনের কথা শুনে মাহিনের বন্ধুর বউ বলল, ওই কিছু জানে না, ওই আসতে আর 3 ঘন্টা সময় আছে, এর ভিতরে সাজিয়ে ফেলতে হবে। মাহিনের বন্ধুর বউয়ের কথা শুনে সবাই সাজাতে ব্যস্ত হয়ে গেল। সবাই সাজাতে শেষ করে সোফায় বসে বন্ধুর অপেক্ষা করতে লাগলো। 10টার দিকে কলিং বেল বাজার শব্দ হলে সবাই লাইট অফ করে দিল। মাহিনের বউ গিয়ে দরজা খুলে দিলে মাহিনের বন্ধু ভেতরে ঢুকতেই সবাই কেক নিয়ে এসে একজন লাইট জ্বালিয়ে দিলে মাহিন স্প্রে দিয়ে ভূত বানিয়ে দিয়ে আস্তে আস্তে বলল, হ্যাপি বার্থডে বউয়ের ভাই। মাহিনের কথায় সবাই একসাথে বলে উঠল। মাহিনদের দেখে ওর বন্ধু ইমোশনাল হয়ে গেল। মাহিনের বন্ধু দৌড়ে এসে সবাইকে জড়িয়ে ধরলো। সবাই একসাথে ফ্লোরে পড়ে গেল। মাহিনের বন্ধুর বউ এসব দেখে হাসতে লাগলো। সবাই একসাথে হেসে বলল, এই উঠে কান্না বন্ধ কর, তাড়াতাড়ি কেক কেটে আমাদের ট্রিট দে। মাহিনের কথা শুনে সবাই উঠে পড়লো। মাহিনের বন্ধু কেক কেটে ওর বউকে খাওয়াই দিল। তারপর সব বন্ধুরা মিলে কেক দিয়ে মুখের অবস্থা খারাপ করে দিতে লাগলো। অনেকক্ষণ মজা করার পর সবাই ফ্রেশ হয়ে বাইক নিয়ে বের হয়ে একটা রেস্তোরাঁ গিয়ে খেয়ে তারপর ওদের থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিয়ে দিল। এদিকে তিয়ার ঘুমে ধরলো না। মাহিনের কোনো খোঁজ না পেয়ে তিয়া সোফায় বসে মাহিনের অপেক্ষা করতে লাগলো। তুলি রুমে গিয়ে ঘুমিয়ে গেছে। 4টায় মাহিন ওর আম্মুকে কল দিয়ে বলল, আম্মু গেটের চাবিটা নিয়ে আসো, দারোয়ান মনে হয় ঘুমিয়ে আছে। আচ্ছা আমি আসছি, তুই অপেক্ষা কর। মাহিনের আম্মু রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে অবাক হয়ে গেল। তিয়া সোফায় বসে থেকে ঝিমুচ্ছে। তিয়াকে কিছু না বলে দরজা খুলতেই তিয়ার চমকে উঠে বলে উঠল, ডাক্তারবাবু এসে পড়েছেন? তিয়ার কথা শুনে মাহিনের আম্মু অবাক হয়ে বলল, তুমি কাকে ডাক্তারবাবু বলো? ও দুঃখিত ম্যাম, আমি ভাবছি স্যার এসেছেন। মাহিনের আম্মু কিছু না বলে বাইরে চলে গেল। গেট খুলে মাহিনকে নিয়ে আসলো। বাসার ভিতরে ঢুকতেই তিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, কি ব্যাপার টিয়া, তোমার চোখ লাল হয়ে আছে কেন? সারা রাত মনে হয় এখানে বসেছিল। কি, তুমি ঘুমাও নাই কেন? জি মানে স্যার, আপনি বাইরে ছিলেন, টেনশন হচ্ছিল, আর আপনি এসেছেন যদি দরজা খোলা না পান, তাই আমি অপেক্ষা করছিলাম। ধ্যাত পাগলি মেয়ে, এটা করা ঠিক হয় নাই, আর এমন করবে না। আমি যখন আসি তখন আম্মুকে কল দিয়ে বলে দেই। তিয়া মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। মাহিন চলে যেতে নিলে মাহিনের আম্মু বলে উঠল,
মাহিন, তুই সত্যি করে বলবি তুই টিয়াকে আগে থেকে চিনোস নাকি? টিয়া আর তোর মাঝে কিছু চলছে নাকি? মাহিন ওর আম্মুর কথা শুনে থমকে গেল, পিছনে ঘুরে তাকিয়ে বলল, কেন আম্মু হঠাৎ এমন কথা কেন বলছো? এই মেয়ের ব্যবহার আর তোর ব্যবহার মোটেও ভালো লাগছে না। সত্যি করে বল, তুই কি ওকে চিনোস আগে থেকে? আম্মু অনেক ক্লান্ত লাগছে, ঘুমাবো। মাহিন কথাটা বলে দৌড়ে উপরে উঠে চলে গেল। টিয়ার দিকে তাকাতেই টিয়া রুমে চলে গেল। মাহিনের আম্মু নিজের রুমে গিয়ে ভাবতে লাগলো, আসলে কোনো সম্পর্ক আছে নাকি? ভুল ধারণা আমার। না, আমার ছেলে তো এমন কাজ করার মতন ছেলে না। মিথ্যা তো বলে না আমাকে কোনো কিছুই। আর পরিচয় থাকলে আমাকে বলে দিলে সমস্যাটা কি? আর পরিচয় হতেও পারে। টিয়াদের গ্রামে তো মাহিনের ক্যাম্প ছিল। টিয়াদের গ্রামেই তো মাহিনের ক্যাম্প পড়েছিল। আবার টিয়া মাহিনকে ডাক্তারবাবু বলল। দেখ কি চাতা ভাবি। মাহিনের আম্মু কথাগুলো ভাবতে লাগলো। মাহিন রুমে গিয়ে ভাবতে লাগলো, আচ্ছা আমি কি তিয়ার সাথে এটা ঠিক করছি? বিয়েটা যেভাবেই হোক তিয়া তো আমার স্ত্রী না, সকালে হুজুরের কাছে গিয়ে শুনতে হবে। মাহিন নানা ধরনের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। 12টায় চিল্লাপাল্লার শব্দ শুনে ঘুম ভাঙে। দৌড়ে নিচে গিয়ে দেখে তুলি তিয়ার গলা চেপে ধরে আছে। তিয়ার ঠোঁট কেটে রক্ত ঝরছে। মাহিন দৌড়ে গিয়ে তুলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তিয়াকে নিজের কাছে দাঁড় করিয়ে দিয়ে বলল, কি হচ্ছেটা কি? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এই মেয়ের সাহস কী করে হয় তোমার রুমে গিয়ে তোমার পাশে বসে থাকা? তোমার বুকে হাতের স্পর্শ করার সাহস কোথায় পায়? এই মেয়ে পেয়েছেটা কি? আমি বারবার বলছি তোমার থেকে দূরে থাকতে, তার ওপর কেন বারবার তোমার কাছে যায়? মাহিন রেগে বলে উঠল, তাই বলে তুমি ওকে এভাবে মারবে? কি অবস্থা করছো, ঠোঁট কেটে রক্ত পড়ছে। আমি না থামালে তো মেরে ফেলতে। আর আম্মু তুমি এইটা দেখে চুপচাপ দাঁড়িয়ে দেখছো? ভালো করেছো। এই মেয়েকে আমি গতকাল দেখেছি। তুই চা খেয়ে যাওয়ার পর তোর চা খাচ্ছিল। ঠিক তুই যেখানে ঠোঁট লাগিয়ে খেয়েছিস, এইসব কোনো ধরনের ব্যবহার। আবার গতকাল সারা রাত তোর জন্য এখানে বসে কাটিয়েছে। সত্যি করে বল, ওর সাথে কি তোর কি সম্পর্ক? কি, ওর এত বড় সাহস তোমার চায়ের কাপে চুমুক দেয়? আমি তো ওকে মেরেই ফেলবো। তুলি তিয়াকে মারতে যাবে, সাথে সাথে মাহিন তুলির হাত ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, খবরদার, আমার স্ত্রীর গায়ে কেউ হাত তুলবে না। মাহিনের কথা শুনে সবকিছু যেন থমকে গেল। মাহিনের আম্মু আর তুলি যেন হাঁ হয়ে গেল। তিয়া মাহিনের দিকে তাকিয়ে থাকলো। তুলি মাহিনের কলার ধরে বলল, কি যাতা বলছো? এটা এটা একটা কাজের মেয়ে তোমার স্ত্রী কিভাবে হয়? মাইন, তুমি আমার সাথে মজা করছো তাই না? মাইন প্লিজ এমন মজা করো না, আমার এটা সহ্য হচ্ছে না। মাহিন, আমি কিন্তু একটা কিছু করে ফেলবো। মাহিন কলার থেকে তুলির হাত সরিয়ে দিয়ে বলল, না আমি মজা করছি না, যা বলছি সত্যি বলছি। তিয়া আমার স্ত্রী। তুলি কয়েক পা পিছিয়ে গেল। তুলির চোখের পানি যেন বাধা মানল না। মাহিনের আম্মু মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তোর সাহস কি করে হয় আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলার? সাহস তোকে কে দিয়েছে? তুই কোন হিসাবে ওই মেয়েকে বিয়ে করলি? তুলি রেগে গিয়ে তিয়ার চুলের মুঠো ধরে বলল, নিশ্চয় তুই মাহিনকে বিয়ে করতে বাধ্য করছস। তুই আমার থেকে আমার ভালোবাসাকে কেন কেড়ে নিলি? তোর আমি কি ক্ষতি করেছি? ম্যাম আমাকে ছেড়ে দেন, আমার অনেক লাগছে। আমাদের পুরো কথা শোনেন। তুলি তিয়ার চুল ছাড়ো, ওর লাগছে কিন্তু। ছাড়বো না, আমি ওকে আজ মেরেই ফেলবো। মাহিন তুলির হাত ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রেগে বলল, বলছি না আমার স্ত্রীর গায়ে হাত দিবে না। আর ওই আমাকে জোর করে বিয়ে করে নেয়, আমাদের বিয়েটা একটা ছিল অ্যাক্সিডেন্ট। তুলি রেগে চিৎকার করতে করতে বলল, বিয়ে আবার কিসের অ্যাক্সিডেন্ট ভাবে হয়? তুমি আমাকে ঠকাতে পারলে? তুমি আমার সাথে এমন কিভাবে করতে পারলে? তুলি মাহিনকে ধরে পাগলের মতো কান্না করতে লাগলো। মাহিনের আম্মু রেগে গিয়ে তুলিকে ধরে মাহিনকে ধাক্কা দিয়ে বলল, তুই এখন তোর স্ত্রীকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যা। তোর মতন সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো। ছি, তোকে নিয়ে এত গর্ব করতাম, আর সেই তুই নাকি আমাদের মনে এত বড় আঘাত দিতে পারলি? আম্মু আমার কথাটা শোনো, আমি তোমাদের কাউকে কষ্ট দিতে চাই নাই, আমার পুরো কথাটা শোনো। আমি কোনো কথাই শুনতে চাই না। এখনই তোরা দুজনে এই বাসা থেকে বের হয়ে যাবি। আমি তোদের মুখও দেখতে চাই না। মাহিনের আম্মু মাহিনের আর তিয়ার হাত ধরে টেনে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল। মাহিন তিয়া দরজা ধাক্কা দিয়ে বলতে লাগলো, আম্মু আমার কথাটা একবার শোনো,
মাহিন আর তিয়ার কোনো কথা শুনল না, রেগে গিয়ে গার্ড দিয়ে বের করে দিয়ে দিল। মাহিন তিয়াকে বের করে দিতে গেলে মাহিন বলল, থাক, আপনাদের কষ্ট করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। মাহিন তিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। মাহিনের আম্মু কান্নায় ভেঙে পড়ল। মাহিন চোখের পানি মুছে তিয়ার হাত ধরে চলে গেল। স্টেশনে গিয়ে রাজশাহীর উদ্দেশ্যে বের হয়ে গেল। রাজশাহী নেমে একটা রিক্সা নিয়ে সোজা মাহিন ওর ভাড়া বাসায় চলে গেল। তিয়া মাহিনকে বলতে লাগলো, স্যার আমাকে ক্ষমা করে দেন, আমার জন্য আপনাকে আপনার আম্মু আব্বুর ভালোবাসার মানুষের থেকে দূরে আসতে হলো। চুপ করো, আমি তোমাকে কিছু বলছি। আমার আম্মু চাইলেও একবার আমার পুরো কথা শুনতে পারত, কিন্তু আমার কথা শোনার চেষ্টাও করলো না। আমাকে নাকি এই ভালোবাসে সেই। মাহিন কথাগুলো বলে চোখের কোণায় পানি চলে আসলো। তিয়ার অনেক খারাপ লাগলো। মাহিন নিজের চোখের পানি মুছে বলল, যাই হোক, বাদ দাও, তুমি যাও ফ্রেশ হয়ে আসো, আমি বাহির থেকে খাবার নিয়ে আসি। ও তোমার জামা কাপড় কী কী কিনতে হবে। এটা কার বাসা? এইখানে আমি থাকি, 7 মিনিট হাঁটলে আমার হসপিটাল। ও আচ্ছা। মাহিন আর কিছু না বলে চলে গেল। তিয়ার নিজের উপর অনেক রাগ হতে লাগলো। মাহিন বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছে। দরজা নক করলে কারো সারা শব্দ না পেয়ে চাবি দিয়ে খুলে ভিতরে ঢুকে তিয়াকে ডাকতে লাগলো। রুমের ভিতরে গিয়ে দেখে তিয়া নামাজ পড়ছে। মাহিন টেবিলের উপরে খাবার রেখে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তিয়া খাটের উপরে বসে আছে মাথা নিচু করে। মাহিন তিয়ার পাশে বসে বলল, তিয়া, মন খারাপ করছো কেন? আমার জন্য সবকিছু হলো, আমাকে প্লিজ আপনি ক্ষমা করে দেন, আর আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন। আমি চাই না আপনার ফ্যামিলির সাথে সম্পর্ক নষ্ট হোক, আপনি ডিভোর্সের ব্যবস্থা করেন। মাহিনের রাগ হতে লাগলো। চুপ করে থেকে টেবিলের উপর থেকে খাবারের প্যাকেট নিয়ে প্লেট নিয়ে এসে খাবার বেড়ে দিতে লাগলো। তিয়া মাহিনকে আবারও বলতে লাগলো, কি হলো, আমার কথা শুনতে পাচ্ছেন না? দয়া করে আপনি আমাকে ডিভোর্স দিয়ে তুলি ম্যামকে বিয়ে করে নেন, আমার কথা আপনার চিন্তা করতে হবে না। মাহিনের এবার রাগ কন্ট্রোল হলো না। মাহিন রাগের লোক নিয়ে বলল, এই তুমি কি বুঝতে পারছো না আমি এইসব বিষয়ে কথা বলতে চাচ্ছি না? চুপ করে থাকতে পারো না? এত বেশি কেন বুঝছো? আমি কি তোমাকে একবারও কিছু বলছি? আর তুমি আমার স্ত্রী, যেমনভাবে হও আমার তোমার উপরে কর্তব্য আছে। আমি প্রথমে ভুল করেছি, সেই দিন যদি তোমাকে নিয়ে আসতাম তাহলে আজ তোমাকে আমার বাড়িতে কাজের মেয়ে হয়ে যেতে হতো না। আর আমি হুজুরের কাছে গেছিলাম, ওনার থেকে শুনেছি। মাহিনের কথা শুনে অবাক হয়ে গেল। তিয়া মাহিনকে বলল, কি শুনছেন? আমাদের বিয়ে হয়ে গেছে, আর স্ত্রীকে মেনে নেওয়া উচিত, আপনার দায়িত্ব নেওয়া উচিত। আপনাকে ডিভোর্স দেওয়া ঠিক হবে না। আর আপনাকে ধরলাম, ডিভোর্স দিলাম, আপনি পরে কোথায় যাবেন? আর এমনিতে আমার জন্য আপনি কম অপমানিত হন নাই, কোনো কষ্ট পান নাই, তাই আপনি ডিভোর্সের কথা চিন্তা করা বন্ধ করেন। আমি আপনার হাত ধরে একবার বের হয়ে এসেছি, যখন তখন এই হাত ছাড়বো না কখনোই। কিন্তু আমি কারোর দয়া চাই না। কিসের দয়া? এইটা আমার কর্তব্য, আর বেশি ভাবার দরকার নাই। তুমি স্বাভাবিক হও, আর তোমার চিন্তা এখন থেকে তোমার সংসার কিভাবে সাজাবে সেইটা নিয়ে করো। আর হ্যাঁ শোনো, এখানে কলেজ আছে, আমি তোমাকে ভর্তি করে দিব। আমি এসব মেনে নিতে পারছি না, আমার জন্য আপনাকে বাড়ি ছাড়া হতে হইলো। আর আপনি তো তুলি ম্যামকে ভালোবাসেন, ওনাকে ছাড়া আপনি থাকতে পারবেন না। প্লিজ আপনি ডিভোর্স দিয়ে দেন। মাহিন রেগে গিয়ে ধমকের সুরে বলল, উফ, এক কথা বারবার বলো না তো। আর তোমাকে ভাবতে না করছি না, চুপচাপ থাকো তো, মাথা নষ্ট করো না। মাহিন খাবারের প্লেট নিয়ে তিয়ার মুখে তুলে দিতে গেলে তিয়া খেতে না চাইলে মাহিন রাগের লোক নিয়ে তাকালে তিয়া খেতে লাগলো। মাহিন তিয়াকে খাওয়াই দিয়ে নিজে খেয়ে নিয়ে বলল, ইয়া চলো শপিং করে আসি। আমি যাব না, আমার দরকার নাই। মাহিন তিয়ার হাত ধরে নিয়ে গেল। বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে সোজা শপিং মলে চলে গেল। তিয়ার জন্য শাড়ি 3 পিস কিনলো, আরও বাজার করে বাসায় আসলো। মাহিন সবকিছু রেখে ক্লান্ত হয়ে খাটে উপর হয়ে শুয়ে পড়লো। তিয়া মাহিনকে বলল, আমি কি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসবো? না, তুমি যাও, গোসল করে পোশাক পরিবর্তন করে নাও। আচ্ছা। তিয়া ওয়াশরুমে চলে গেল। মাহিন ফোনটা বের করে দেখে ওর ফ্রেন্ডরা অনেকগুলো কল দিয়েছে। মাহিন ওদের সাথে কলে কথা বলতে বলতে ব্যালকনিতে চলে গেল। তিয়া ওয়াশরুম থেকে বের হয়ে চুলে চিরুনি করতে লাগলো। মাহিন কথা বলা শেষ করে দেখে তিয়া ভেজা চুল খোপা বাঁধছে। মাহিন তিয়ার কাছে গিয়ে বলল, কি করছো? হেয়ার ড্রায়ার করে নাও। আমি এটা চালাতে পারি না। মাহিন তিয়ার চুল খুলে দিয়ে হেয়ার ড্রায়ার করতে লাগলো। তিয়ার চুলগুলো উঠতেই তিয়াকে অসম্ভব সুন্দর লাগছিল। মাহিন এক নজরে তাকিয়ে দেখতে গিয়ে তুলির কথা মনে পড়তেই সাথে সাথে চোখ সরিয়ে নিল। তিয়া মাহিনের দিকে তাকিয়ে আছে। মাহিনের কাছে যেতে ইচ্ছে করলে নিজেকে সামলিয়ে নিয়ে বলল, হয়েছে, আমি তাহলে রান্নাঘরে চলে গেলাম।
মাছ মাংস কাটাকুটি করার জন্য। হেয়ার ড্রাই করে নাও। তুমি একা এত কিছু করতে পারবে? কাজের মেয়েটাও ছুটিতে আছে, 4 দিন পর আসবে। কাজের মেয়ের দরকার নাই, আমি একাই সব সামলিয়ে নিতে পারবো। আচ্ছা চলো, আমি তোমাকে সাহায্য করি। তিয়া না করলেও মাহিন শুনল না। তিয়ার সাথে রান্নাঘরে গিয়ে কাজ করতে লাগলো। দুজনে কাজ শেষ করে রান্না করতে গেল। তিয়া বলে উঠল, অনেক কাজ করেছেন, এখন আপনি রেস্ট নেন, আমি রান্নাটা করে নিতে পারবো। তুমিও তো অনেক কাজ করছো, তাই চুপ করো, আমি কাটাকুটি করে দেই। তিয়ার কোনো কথা শুনলো না। উপায় না পেয়ে দুজন রান্না করতে লাগলো। রান্না শেষ হইলে রুমে এসে খাটের উপরে শুয়ে পড়ে পা ঝুলিয়ে। মাহিন হাত ছুটতে গিয়ে তিয়ার শরীরের উপরে পড়তেই সাথে সাথে হাত সরিয়ে নিয়ে বলল, সরি। আরে সরি বলতে হবে না। মাহিন আর কিছু না বলে উঠে পড়লো, ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে তিয়া খাবার প্লেটে বেড়ে টেবিলের উপরে রেখে দিচ্ছে। মাহিনকে দেখে বলল, আপনি খাবার খান না, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যাও। তিয়া ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে মাহিন খাবারের প্লেট নিয়ে বসে আছে। তিয়া মাহিনকে বলল, আপনি খাওয়া দাওয়া বাদ দিয়ে বসে আছেন কেন? দুইজন একসাথে খাবো তাই। মাহিনের কথা শুনে তিয়া মুচকে হাসি দিয়ে পাশে বসে দুজন একসাথে খেতে লাগলো। খাবার খাওয়ার পর মাহিন কোলবালিশ মধ্যে দিয়ে কোলবালিশ জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আমি নিচে ঘুমাতে পারি না, তাই উপরে শুয়ে পড়লাম। আমি তোমার পাশে যাব না, আমাকে বিশ্বাস করতে পারো। মাহিনের কথা শুনে তিয়া মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। তিয়া একপাশে শুয়ে পড়লো। লাইট নিভিয়ে দিল। মাহিনের ঘুমে ধরলো না। তিয়া অনেকক্ষণ তাকিয়ে থেকে ঘুমিয়ে গেল। মাহিন ঘুমাতে পারলো না। খাট থেকে নেমে ব্যালকনিতে চলে গেল। মাহিন বাইরের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। তুলি, আমাকে ক্ষমা করে দিও। আমি জানি তুমি আমার জন্য পাগলামি করছো, হয়তো অনেক কান্না করছো, কিন্তু আমি তোমার ভাগ্যে ছিলাম না। যদি থাকতাম তাহলে সেই দিন আমার তিয়ার সাথে বিয়ে হতো না। তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে ভালো একটা স্বামী দেয়, যে তোমাকে আমার থেকে বেশি ভালোবাসবে, আমার মতো বেইমান হবে না। মাহিন কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি পড়তে লাগলো। অনেকক্ষণ চোখের পানি ফেলে চোখ মুছে খাটে চলে গেল। এই পাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেল। সকালে তিয়ার ঘুম ভাঙলেই দেখতে পায় মাহিনের হাত তিয়ার পেটের উপরে। তিয়া অনেকটাই লজ্জা পেয়ে গেল। তিয়া আস্তে আস্তে হাতটা নামিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। অজু করে মাহিনের কাছে এসে বলল, এই যে শুনছেন, ওঠেন না। তিয়ার কণ্ঠ শুনে মাহিনের ঘুম ভেঙে গেল। মাহিন ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল, কি হয়েছে? নামাজ পড়বেন, ওঠেন। মাহিন তিয়াকে কিছু না বলে উঠে পড়ল। মাহিন সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর উঁচু করে বের হয়ে তিয়াকে বলল। আমি মসজিদে চলে গেলাম। মাহিন ড্রেসিং টেবিলের উপর থেকে টুপি পরে চলে গেল। তিয়া দরজা লাগিয়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। মাহিন নামাজ পড়ে মর্নিং ওয়াক করতে চলে গেল। বেলা উঠে পড়লে মাহিন বাসায় চলে আসলো। এসে দেখে তিয়া রান্না করছে। মাহিন বলল, আমি একাই সব করতে পারি, আপনি যান ফ্রেশ হয়ে নেন। তুমি একাই করছো, আমি এসেছি একসাথে করতাম। শোনো, তোমাকে নিয়ে বের হব, কলেজে ভর্তি করে দিব। এত টাকা খরচ করার দরকার নাই, এমনিতেই সংসারে অনেক খরচ। তাই নাকি? হুম, আপনাকে এত ভাবতে হবে না। আমার কাগজপত্র সব আপনাদের বাসায় আছে। আমাদের বাসায় মানে? আমার ব্যাগ তো ওইখানেই, তাই ওইখানেই সব কাগজপত্র। আচ্ছা, আমার ফ্রেন্ডকে বলে নিয়ে আসবো। মাহিন আর কিছু না বলে ফ্রেশ হয়ে নিল। ওয়াশরুমের থেকে বের হয়ে টেবিলে বসে তিয়ার সাথে খেতে বসলো। খেতে খেতে বলল, তোমার একটা ফোন কিনে দেওয়ার দরকার। আচ্ছা শোনো, আমার একটা ফোন আছে, নতুন, র্যাম কম, তাই আমি ব্যবহার করি না। আপাতত ওইটা চালাও, বেতন পেলে নতুন ফোন কিনে দিব। ফোন থাকতে আবার নতুনটা কিনতে হবে না। ওয়েট, দেখো পছন্দ হয় নাকি। পানি খেয়ে হাত ধুয়ে মোছার জন্য তয়লা খুঁজতে যাবে, সাথে সাথে তিয়া নিজের শাড়ির আঁচল এগিয়ে দিল। মাহিন মুচকে হেসে বলল, ধুর পাগলি, তোমার শাড়ি নোংরা করব কেন? তোয়ালে কোথায় রাখছো? এটা দিয়ে মোছেন, তোয়ালা ব্যালকনিতে ধুয়ে দিয়েছি। মাহিন উপায় না পেয়ে হাত মুছে মুখ মুছলো। তারপর ড্রয়ার থেকে ফোন বের করে তিয়াকে দিলে তিয়া অবাক হয়ে বলল, এটা তো নতুন ফোন, তাহলে আবার নতুন ফোন কেন কিনতে চাচ্ছেন? এইটা 3 মাস চালাইছি, তাই আর কি। 3 মাস চালালে ফোন বাতিল করে দিতে হয়? বড়লোকদের বড় বড় কারবার। তিয়ার কথা শুনে মাহিন ভ্রুকুচকে তাকালে। তিয়া জিহবাই কামড় দিয়ে বলল, আমি কিছু বলি নাই। ফাজিল মাইয়া। কথাটা বলে হেসে দিল। মাহিন তিয়াকে বলল, আচ্ছা শোনো, এই সিম ব্যবহার করো, আর আমি কাউসারকে কল দিয়ে কথা বলে দেখি। মাহিন ব্যালকনিতে চলে গেল। ওর বন্ধুর সাথে কথা বলে ব্যালকনি থেকে বের হয়ে তিয়াকে বলল, তোমার সবকিছু আগামীকাল ওই পাঠিয়ে দিবে। চলো, ঘুরতে যাবে নাকি? না না, টাকা খরচ করার দরকার নাই। এই মেয়ে খালি টাকা টাকা করে, ওইটা আমি বুঝে নিব, তোমাকে এত ভাবতে হবে না। আমার কাছে টাকা আছে,
3 বছর ধরে চাকরি করছি। এই সব টাকা আমার ব্যাংকে আসে। আমার বাবা মা কেউ কখনো নেয় নাই। আমার খরচ আব্বু পাঠাতো। তাতে কি, হুদায় টাকা নষ্ট করার মানে আছে? বেশি বুঝলে কিন্তু কাতুকুতু দিব। যাও, রেডি হয়ে আসো। আমি সব ভয় পাই না। ওয়েট, দেখাচ্ছি মজা। মাহিন কথাটা বলে তিয়ার দিকে যেতে নিবে, সাথে সাথে মাহিন তিয়াকে ধরে খাটের উপরে ফেলে দিয়ে পায়ে সুড়সুড়ি দিতে লাগলো। তিয়া হাসতে লাগলো, সাথে মাহিনও হাসতে লাগলো। তিয়া হাসতে হাসতে বলল, আচ্ছা ঘুরতে যাব, থামেন। গুড। তিয়া উঠে আলমারি থেকে শাড়ি নিয়ে চলে গেল। মাহিন শার্ট পরিবর্তন করে নিল। 1 সপ্তাহ পর এই যে ওঠেন, হসপিটালে যাবেন না? যাব। তুমি রেডি হয়ে নাও। আচ্ছা। তিয়া কলেজের জন্য রেডি হয়ে নিল। মাহিন নিজেও রেডি হয়ে দুজন খাবার খেতে নিবে। তখনই কলিং বেল বাজলে তিয়া গিয়ে দরজা খুলে দিল। রাকিব তো অবাক হয়ে বলে, কে আপনি? এখানে কি করছেন? আসসালামু আলাইকুম ডাক্তারবাবু, আমি তিয়া। আমাকে চিনতে পারছেন না? ওয়ালাইকুম আসসালাম। তিয়া, তুমি এখানে? তিয়া, কে এসেছে? আমি এসেছি। রাকিব বাসার ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে ভিতরে গিয়ে বলল, তিয়া তোর সাথে কি করে? শান্ত হয়ে বসে, তারপর সব খুলে বলি। এখন বল। তিয়া আমার স্ত্রী, আর এখন থেকে আমরা এখানে থাকবো। মানে কি? তোর এই স্ত্রী কিভাবে হয়? মাহিন রাকিবকে প্রথম থেকেই সব খুলে বলল। সব শুনে রাকিব রেগে বলল, শয়তান, তুই আমাকে সেদিন কেন বললি না? আরে সবাই ছিল লাস্টের দিন, কিভাবে বলতাম? এখন শান্ত হয়ে যা, ফ্রেশ হয়ে খাবার খেতে আয়। রাকিব ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। তিয়া রাকিবকে খাবার দিল। তিয়া মাহিনকে বলল, আমার কলেজের সময় পার হয়ে যাচ্ছে, আমি তাহলে একাই চলে গেলাম। এখনো 20 মিনিট সময় আছে। আমি গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে আসবো। তাহলে ওকে নামিয়ে দিয়ে আসিস। আমি একটু বুয়ার ওইখানে গিয়ে হসপিটালে চলে যাব। ওকে। মাহিন বাসা থেকে বের হয়ে গেল। তিয়ার কেমন একটা ভয় হতে লাগলো। রাকিব তিয়ার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, ভয় পাচ্ছ কেন? আমাকে তুমি বড় ভাই ভাবতে পারো। আর আমার সাথে যেতে বললাম কারণ তোমাদের কলেজে কিছু ছেলে মেয়ে আছে, ওরা আমার পরিচিত। তোমার সাথে পরিচয় করিয়ে দিলে কেউ ডিস্টার্ব করবে না, তাই আমি রেখে আসতে চেয়েছি। তোমার জামায় মাথা একটু গরম আছে। ও আচ্ছা। রাকিব খাবার খাওয়া শেষ করে হাত ধুয়ে বলল। চলো। তিয়া রাকিবের সাথে বের হয়ে গেল। বাইকের পিছনে বসলে ব্যাগটা মাঝখানে রেখে দিল। রাকিব এটা দেখে বলল, আমার কাঁধে হাত রাখো, নইলে পড়ে যাবে। না থাক, আমি ঠিক আছি। রাকিব আর কিছু বলল না। তিয়া বাইকের এক সাইডে ধরে যেতে লাগলো। কলেজে নামিয়ে দিয়ে রাকিব সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে হসপিটালে চলে গেল। মাহিন রাকিবকে দেখে বলল, পৌঁছে দিয়েছিস? তোর বউ যে ভয় পাচ্ছিল অনেক। কেন? রেখে এসেছিস। ও ভয়ে কাঁপছিল, হয়তো ভাবছে আমি উল্টোপাল্টা কিছু করতে পারি। এমনকি বাইকে উঠে ব্যাগটা মাঝখানে রেখে কিছুটা দূরে সরে বসেছিল। তাও বাইক ধরে আমার কাঁধে হাত রাখতে বললাম, রাখলো না। আমার তো ভয় লাগছিল পড়ে না যায়। মাহিন রাকিবের কথা শুনে হাসতে লাগলো। রাকিব ভ্রু কুচকে তাকালে মাহিন বলল, আচ্ছা যাও, আমি 3 তলায় যাব। মাহিন 3 তলায় চলে গেল রোগী দেখতে। রোগী দেখা শেষ করে কেবিনে চলে আসলো। কেবিনে বসে তিয়াকে কল দিতে মন চাইলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর হয়ে গেছে। হঠাৎ করে কল বেজে উঠলে তিয়ার কল দেখে মুখে মুচকি হাসির রেখা ফুটে উঠল। কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো? ক্যান্টিনে বসে আছি, আপনি কি করেন? আমি কেবিনে বসে আছি। খাবার খাইছেন? বাসায় গিয়ে খাবো। আপনি কি বাসায় আসবেন? তাহলে আমিও বাসায় আসি, আমার গুরুত্বপূর্ণ কোনো ক্লাস নেই। আচ্ছা। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার 2টা ফ্রেন্ড হয়েছে, আপনার পিক দেখে আপনার উপরে ক্রাশ খেয়েছে। আমার খুব রাগ হচ্ছে, আমি ওদের সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দিলাম। তিয়ার কথা শুনে মাহিন সজোরে হেসে উঠল। মাহিন তিয়াকে বলল, আরে বোকা মেয়ে, ফ্রেন্ডশিপ ভাঙতে হবে না। আমার বর তোমার থাকবে। আপনাকে একটা কথা বলি? হ্যাঁ বলো। আই লাভ ইউ। কথাটা বলে তিয়া লজ্জা পেয়ে কল কেটে দিল। মাহিন হতভম্ব হয়ে গেল। মাহিন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মাহিন হেসে দিল। মাহিন কেবিন থেকে বের হয়ে বাসায় চলে গেল। তিয়া 10 মিনিটের ভিতরে বাসে এসে কলিং বেল বাজাতেই মাহিন দরজা খুলে দিলে তিয়া লজ্জা পেয়ে যায়। মাহিন তিয়াকে লজ্জা পেতে দেখে বলল, কি ব্যাপার, এত লজ্জা পাচ্ছ কেন? কিছু না। তিয়া মাথা নিচু করে ভিতরে ঢুকে টেবিলের উপরে ব্যাগ রেখে লজ্জা পেয়ে ওয়াশরুমে চলে গেল। মাহিন 3 পিস বের করে দরজা নক করলে তিয়া দরজা হালকা খুলে মাহিন অন্যদিকে ঘুরে হাত দিয়ে 3 পিস এগিয়ে দিল। তিয়া 3 পিস নিয়ে দরজা লাগিয়ে দিল। মাহিন খাবার প্লেটে বেড়ে টেবিলে বসে তিয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। তিয়া গোসল করে এসে হেয়ার ড্রায়ার করে নিয়ে মাহিনের পাশে বসে বলল, কি ব্যাপার, এত খাবার কিভাবে? আমি তো এসব রান্না করি নাই, আর খাবার তো কম ছিল। বুয়া রান্না করে দিয়ে গেছে। আমার হাতে রান্না কি আপনার পছন্দ না, এই জন্য কাজের বুয়া রাখছেন, তাই না? আরে আজব, তোমার রান্না তো অনেক মজা।
তাহলে আবার বুয়া রাখলেন কেন? শোনো, তুমি আমার স্ত্রী, কাজের মেয়ে না। আর কলেজ করে এসেছে রান্না করা। সকালে উঠে রান্না করে খেয়ে কলেজে যাওয়া অনেক ঝামেলা, তাই কাজের বুয়া রাখছি। তিয়া মাহিনের মুখে স্ত্রীর কথাটা শুনে অনেকটা ভালো লাগলো। তিয়া মাথা নিচু করে বলল, আচ্ছা, আজকে 1 প্লেট খাবার খাই। আচ্ছা আসো, আমি খাওয়াই দেই। মাহিন তিয়ার খাবার নিজের প্লেটে নিয়ে তিয়াকে খাওয়াই দিতে লাগলো। দুজন খাবার খাওয়া শেষ করে কিছুক্ষণ দুজন গল্প করে দুজন শুয়ে পড়লো। মাহিনকে কোলবালিশ জড়িয়ে ধরতে দেখে তিয়া মাহিনের কোলবালিশ সরিয়ে দিল। মাহিন অবাক হয়ে বলল, টিয়া, কি হয়েছে? কোলবালি সরিয়ে দিলে কেন? বউ থাকলে কোলবালিশ লাগার কথা না। তিয়া কথাটা বলে মাহিনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। মাহিন তো হা হয়ে গেল। মাহিন বুঝতে পারছে না তিয়ার হঠাৎ কি হলো, এমন পাগলামি কেন করছে। কি ব্যাপার, জোরে ধরছেন না কেন? কোলবালিশের থেকে আমার শরীর কি নরম কম নাকি? কি ধরনের কথা বলছো? হঠাৎ কি হলো? তোমার এমন পাগলামি করছো কেন? তিয়া মাহিনকে সোজাভাবে শুয়ে দিয়ে মাহিনের উপর শুয়ে বুকে মুখ গুজিয়ে দিয়ে শুয়ে থাকলো আর মনে মনে ভাবতে লাগলো, আইসে, ওদের নাকি আমার জামাইকে দিব। আমার জামাই আমি আদর করব। ওরা কে যে আমার জামাইকে আদর করতে চায়? আমার জামাইয়ের কাছে আসতে দিব না। যেইভাবেই হোক আমার জামাইকে আমার করে রাখতে হবে। টিয়া, কি হয়েছে? এমন পাগলামি করছো কেন? তোমাকে কি ভূতে ধরলো নাকি? উফ, একটু শান্তিতে ঘুমাতে দেন তো। আর শোনেন, আমি বাসর করতে চাই আর আমার আম্মু হতে ইচ্ছে করছে। মাহিন তো তিয়ার কথা শুনে ভেবাচেকা খেয়ে গেল। মাহিন কি বলবে বুঝতে পারছে না। তিয়া মুখ তুলে বলল, কি ব্যাপার, কথা বলেন না কেন? আমাকে কি আপনি এখনো স্ত্রী হিসেবে মেনে নেন নাই? কি হয়েছে সেটা বলো তো। এমন পাগলামি করছো কেন? কি হবে? কিছুই হয় নাই। জামাই থাকতে কার সিঙ্গেল থাকতে ইচ্ছে করে, তাই আমি বাসর করতে চাই। আমি আর সিঙ্গেল ভাবে থাকতে চাই না। আর তুলি ম্যামের তো বিয়ে হয়েই গেছে, এইখানে আর আমরা কেন বাসর করব না? দেখেন, আমার বাচ্চা লাগবে। মাহিন তিয়ার কথা শুনে সাথে সাথে তিয়াকে সরিয়ে দিল। মাহিন ঘুরিয়ে শুয়ে পড়ল। তিয়ার অনেকটাই খারাপ লাগলো, কিন্তু তাও মাহিনকে ছাড়লো না। মাহিনকে নিজের কাছে টেনে নিয়ে এসেছে। বুকের উপর থেকে ওড়না সরিয়ে দিয়ে মাহিনকে নেশা ধরিয়ে দিতে লাগলো। মাহিন ওড়না দিতে গেলে তিয়া টান দিয়ে ওড়না ফেলে দিয়ে 2 হাত খাটের উপরে ফেলে দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। মাহিনের শক্তি যেন সব কোথায় উধাও হয়ে গেছে। মাহিন যেন সরিয়ে দেওয়ার চেষ্টা করেও পারছিল না। তিয়া মাহিনকে উত্তেজিত করতে থাকলো। মাহিন নিজেকে কন্ট্রোল করতে না পেরে তিয়ার উপরে ঝাঁপিয়ে পড়লো। তিয়া ব্যথায় কুকড়ে উঠল। তিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। মাহিন ওর মতো করে আদর করতে লাগলো। অনেকক্ষণ আদর করে তিয়ার উপরে শুয়ে পড়লো। তিয়া মাহিনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মাহিনের কপালে চুমু দিয়ে বলল, আচ্ছা, আমরা কি নতুন করে জীবন শুরু করতে পারি না? আমরা তো স্বামী স্ত্রী, এইভাবে থাকাটা ঠিক হচ্ছে না। কি আমাকে আপনি ভালোবাসতে পারবেন না? আমাকে বাদে অন্য কাউকে মনে রাখবেন না প্লিজ। আমার অনেক কষ্ট হয়, নিজের স্বামী যখন অন্য মেয়েকে নিয়ে ভাবে, বিষয়টা আমার কাছে ভালো লাগে না। কোথায় ভাবলাম? দেখো, তুলিকে যে আমি ভালোবাসতাম এমন কিছু না। আমি ওকে বোনের মতো দেখতাম, কিন্তু আব্বু আম্মু ওর সাথে বিয়ে ঠিক করে। যেখান থেকে আমি ওর সাথে মিশতে শুরু করি, আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়েছিল। এইটাই, এর বাহিরে কিছু না। আর যেখানে তুলি ভাইয়াকে বিয়ে করে সুখে আছে, সেখানে আমি কেন অতীত ভেবে নিজেদের সম্পর্ক নষ্ট করব? মাহিনের কথা শুনে তিয়া খুশি হয়ে ঠোঁটে গালে নাকে কপালে চুমু দিয়ে বলল, তাহলে ঠিক আছে, কিন্তু আমাকে ছেড়ে অন্য কারোর কথা ভাববেন না। ওকে, আচ্ছা, ঘুম পাচ্ছে, ঘুমাবো। আচ্ছা। মাহিন তিয়াকে জড়িয়ে ধরে দুজন ঘুমিয়ে গেল। 5টার দিকে ঘুম ভাঙলে দুজন ওয়াশরুমে গোসল করতে চলে যায়। গোসল করে দুজন দুষ্টুমি করতে করতে হেয়ার ড্রায়ার করে নিল। তখন কনিক বেল বাজলে মাহিন গিয়ে দরজা খুলে দিল। রাকিব ভিতরে আসলে তিয়া বলল, ভাইয়া এসেছেন? আপনি ফ্রেশ হয়ে আসেন, আপনাকে খেতে দেই। না, আমি দুপুরে ওইখানে খেয়েছিলাম। তুমি চাইলে আমাদের সাথে চা বানাতে পারো। আচ্ছা, নিয়ে আসছি। তিয়া চা বানাতে চলে গেল। রাকিব ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে মাহিনের পাশে বসলো। তিয়া চা নিয়ে এসে দুজনকে দিল। রাকিব তিয়াকে বলল, কি ব্যাপার, তোমার জন্য চা বানাওনি? আমারটা খাবে, ওইসব রাখো। যেটা বলার ছিল। বলো। মাহিন 3 চুমুক দিয়ে তিয়াকে দিয়ে দিল। রাকিবের দিকে তাকিয়ে বলল, আমার তো নাইট ডিউটি আছে। নাইট ডিউটি নিতে গেছিস কেন? কি নাইট ডিউটি করবেন মানে? আমি তাহলে কোথায় যাব? কোথায় আবার যাবে? এখানে থাকবে, রাকিব থাকবে, ভয় পাওয়ার কিছুই নাই। পাগল হয়ে গেছেন নাকি? আমিও আপনার সাথে যাব। আরে কি বলো? আরে, আমি বসার ঘরে থাকবো, তুমি রুমে সুস্থ থেকো। দরজা লাগিয়ে দিয়ে এত ভয় পাওয়ার কি আছে? আমি তো বলছি তোমাকে আমার বোনের মতো ভালোবাসি। আমার বোনও আছে তোমার মতো, আর আমার হবু বউ আছে। ওই সারা রাত আমার সাথে কলে থাকে। আর একটু কয়েকদিন আমাকে সহ্য করো,
আমি এখন বাসা ভাড়া পাবো না, তাই এখানে থাকতে হচ্ছে। আমাকে যদি ওই আগে বলতো তাহলে আমি বাসা খুঁজতাম। আরে তিয়া, ভয় পাওয়ার কিছুই নেই। রাকিবকে যেমন ভাবছো ওই তেমন না। আর আমার যে ভাবি, ওই মেয়েদের দিকে তাকালে চোখ তুলে ফেলবে। তুমি দরজা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে যাও। আপনি কখন যাবেন? রাতের খাবার খেয়ে চলে যাব। ও তাহলে ঠিক আছে। কলিং বেল বাজলে তিয়া গিয়ে দরজা খুলে দিলে দেখে কাজের বুয়া এসেছে। কাজের বুয়া এসে মাহিন রাকিবের সাথে কথা বলে রান্না করতে চলে গেল। মাহিন তিয়াকে বলল, এই যে ম্যাম, পড়তে বসেন। এত কি ভাবেন? কিছু না। মাহিন তিয়াকে পড়াতে বসালো। মাহিন তিয়াকে পড়াতে লাগলো। রাকিব মাঝে মাঝে তিয়াকে সাহায্য করলো। পড়া শেষ হলে রাতের খাবার খেয়ে নিল। মাহিন তিয়ার কপালে চুমু দিয়ে চলে গেল। সকালে ভোর 6টায় মাহিন আসলে রাকিব ডিউটিতে চলে গেল। তিয়াকে ডাকলে তিয়া নামাজ পড়ে দরজা খুলে মাহিনকে দেখে শক্ত করে জড়িয়ে ধরলো। কি হয়েছে? আপনাকে ছাড়া সারা রাত একা একা ভালো লাগে না। আপনি আর নাইট ডিউটি নেবেন না। ও তাই বলো। দেখো, আমাকে কয়েকদিন করতে হবে। কয়েকদিন ছুটি কাটিয়েছি তো, তাই করতে হচ্ছে। কি ব্যাপার? ভাইয়াকে তো দেখছি না। ওই হসপিটালে চলে গেছে। ও আচ্ছা, আমি আজকে কলেজে যাব না। কেন? আপনি বাসায় একা থাকবেন, আর আমি কলেজে গিয়ে এত টেনশন নিতে পারবো না। ধুর পাগলি, আমি ঘুমাবো এখন। ঘুম থেকে উঠে একটু বাইরে যাব, কাজ আছে। ও আচ্ছা। মাহিন তিয়াকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে খাটে এসে তিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। তিয়া মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কপালে চুমু দিলে মাহিন মাথা তুলে তিয়ার ঠোঁটে কিস করে দিল। তিয়া লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। মাহিন কিছু বলবে, তখনই কলিং বেল বেজে ওঠে। মাহিন উঠে দরজা খুলে দিলে কাজের বুয়াকে দেখে ভিতরে আসতে বলল। কাজের বুয়া রান্না করতে চলে গেল। তিয়া কাজের বুয়ার সাথে কাজ করতে লাগলো। দুজনের ভিতরে ভালো একটা সম্পর্ক হয়ে গেল। মাহিন ঘুমিয়ে গেল। 12টার দিকে ঘুম ভাঙলে দেখে একটা ছোট চিরকুট রাখা। চিরকুট খুলে পড়তে লাগলো। জামাইবাবু শোনেন, খাবার খেয়ে নিয়েন। আর হ্যাঁ, বাইরে যাবেন ভালো কথা, মেয়েদের দিকে তাকালে খবর আছে। আই লাভ ইউ। মাহিন তিয়ার চিরকুট পরে মুচকে হাসি দিল। মাহিন উঠে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে বাসা থেকে বের হয়ে গেল। 5টায় বাসায় এসেছে। তিয়াকে জড়িয়ে ধরে বলল, যান, এখন হসপিটালে যেতে হবে। 10টার আগে ফিরে আসবো। কথা বলবো না। আপনি জানেন আপনার ঘরের বউ আছে, তার আপনাকে দরকার, অথচ আপনি বাইরে সারাদিন কাটিয়ে আসলেন। মাহিন তিয়াকে কোলে তুলে বলল, সরি জান, আর এমন করব না। একটু গুরুত্বপূর্ণ কাজ ছিল তো। কি কাজ? ভাইয়ার সাথে দেখা করতে গেছিলাম। ভাইয়া? কোন ভাইয়া? আমার নিজের বড় ভাই। কি, আপনার বড় ভাই আছে? তার মানে তুলি ম্যামের আপনার বড় ভাইয়ের সাথে হয়েছে? বাট আমি তো জানতাম আপনি একা। আচ্ছা, ম্যাম স্যার কেমন আছে? ভাইয়া লন্ডন থাকে, তাই চেনো না। ভাইয়া দেশে আসে বছরে একবার। আর আব্বু আম্মু নাকি ভালো আছে শুনলাম। ও, আপনার ওনাদের সাথে দেখা করা উচিত ছিল। আমাকে বাসায় ঢুকতে দেয় নাই। দরকার নাই, যে মা বাবা আমার মুখ দেখতে চায় না, আমি আর তাদের সাথে দেখা করতে চাই না। এমন করা ঠিক না। ওনারা অনেক কষ্ট পেয়েছে। ওনারা আপনার বাবা মা, ওনাদের খোঁজ খবর নেওয়া আপনার দায়িত্ব। তা তো নিব। আচ্ছা, এইসব বাদ দাও। রাকিব কি এসেছে? ভাইয়া উপরের তলায় ভাড়া পেয়েছে, উঠে পড়েছে। ও আচ্ছা। মাহিন দিয়াকে পড়তে বসালো। পড়া শেষ হইলে মাহিন রাকিবকে খাবার খেয়ে যেতে বলল। রাকিব আসলে 3জন মিলে খাবার খেলো। খাওয়া শেষ হয়ে গেলে মাহিন রাকিব বের হয়ে গেল। মাহিন 10টায় বাসে ফিরে আসে। বাসে আসলে দেখে তিয়া মুখ ফুলিয়ে বসে আছে। মাহিন তিয়ার কোলে শুয়ে বলল, কি হয়েছে? আমার পাখিটার এত গম্ভীর মুখে বসে আছে কেন? তোমার সাথে কথা নাই। তোমাকে কতবার কল দিয়েছি, আর তুমি আমার কল ধরো নাই, সাথে SMS টেক্সটের উত্তর দাও নাই। মাহিন তিয়ার কথা শুনে ফোন চেক করে অবাক হয়ে গেল। মাহিন অসহায় নজরে তাকিয়ে বলল, সরি জান, ফোন সাইলেন্স করে রাখছিলাম। ভালো হয়েছে, আমার তো কোনো মূল্যই নাই। আরে বাবু, আমার মতো তুমি যখন ডাক্তার হবে তখন বুঝতে পারবে কেন আমি ধরতে পারি নাই। প্লিজ রাগ করো না। সরি, কান ধরছি। তিয়া আর কিছু না বলে খাবার প্লেটে বেড়ে দিলে মাহিন তিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, জান প্লিজ রাগ করো না। এই দেখি আমার দিকে ঘুরো তো। তিয়াকে নিজের দিকে কুড়িয়ে হাঁটু গেড়ে পকেট থেকে চকলেট গোলাপ বের করে বলল, ডিয়ার বউ, রাগ করো না। আই এম সরি। এই চকলেট গোলাপ নিয়ে রাগ অভিমান গলিয়ে ফেলো। মাহিনের মুখ দেখে ফিক করে হেসে দিল। মাহিন খুশি হয়ে বসা থেকে উঠে কোমর জড়িয়ে ধরল। তিয়া মাহিনের বুকে হালকা করে কিল দিয়ে জড়িয়ে ধরল। মাহিন গোলাপ ফুলটা চুলে গুজে দিল। তিয়াকে আয়নার সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলল, মাশাল্লাহ, আমার বউটাকে অনেক সুন্দর লাগছে। চলো খাবার খাওয়াই দেই। মাহিন তিয়াকে খাওয়াই দিতে লাগলো।
তিয়াও মাহিনকে খাওয়াই দিতে লাগলো। 10 বছর পর তিয়া কথা বলতে বলতে কেবিন থেকে বের হয়ে হাঁটছে। বাবু কান্না করো না, আমি খুব তাড়াতাড়ি বাসায় চলে আসব। কান্না করো না, আপু না আছে, তার সাথে খেলা করো। তিয়া মাহিনের ছেলে আয়ান কান্না করতে করতে বলে, মাম্মা আমার ভালো লাগছে না, আমি তোমার কাছে যাব। আব্বুকে কত করে বলি আমি তোমার কাছে যাব, আমার কথা শুনে না, আমি এখানে থাকতে চাই না। তিয়া আয়ানকে বুঝাতে লাগলো। তিয়া বলল, আচ্ছা শোনো, তোমার আব্বুর সাথে কথা বলে নেই। তিয়া কথাটা বলে যেই সামনের দিকে তাকাতেই ধাক্কা লেগে ফোনটা পড়ে গেল। তিয়া সামনে থাকা মানুষকে বলতে লাগলো। সরি আমি দেখতে পাইনি। কথাটা বলে তিয়া ফোন তুলে সামনে তাকাতেই চমকে গেল। তিয়া বলে উঠল, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? ম্যাম আমি তিয়া, চিনতে পারছেন না? ও ভালোই তো, বসো। দেখছি চেনা যাচ্ছে না আমার ছেলের মাথা খেয়ে। তিয়ার মুখের হাসি এক নিমিষেই হারিয়ে গেল। অনেক কষ্টে মুখে হাসির রেখা টেনে বলল, আমার কথা রাখেন, আপনি কেমন আছেন আর হসপিটালে কি করছেন? কেন হাসপাতালে আসতে পারি না নাকি? না মানে আমি সেইভাবে বলি নাই। কারোর কি কিছু হয়েছে? তিয়া কিছু বলতে যাবে তখনই তিয়ার ফোনে কল আসলো। মাহিনের আম্মুর ফোন। ফোনের ওয়ালপেপারের দিকে তাকিয়ে দেখে বলল, তোমার মাঝখানে ওই ছোট ছেলেটাকে? জি, আপনার নাতি। মাহিনের আম্মুর সাথে সাথে ফোনটা কেড়ে নিয়ে বলল। লক খুলে দাও। তিয়া লক খুলে দিয়ে গ্যালারি ঢুকলে মাহিনের আম্মু ফোন কেড়ে নিয়ে আয়ানের ছবি দেখতে লাগলো। চোখ বেয়ে পানি পড়তে লাগলো। তিয়া বলল, ম্যাম আপনি আমার কেবিনে বসেন, আমি একটা রুগী দেখে আসছি। তিয়া মাহিনের আম্মুকে ধরে ক্যাবিনে বসিয়ে দিয়ে চলে গেল। আয়ান কল দিলে মাহিনের আম্মু হাত লেগে চাপ লেগে কল রিসিভ হয়ে গেলে একটা বাচ্চা ছেলের কণ্ঠ শুনে বলল, ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? আয়ান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, এটা তো আমার মাম্মার নাম্বার, আপনি কে? আমার মাম্মা কোথায়? মাহিনের আম্মুর বুঝতে আর বাকি রইল না। মাহিনের আম্মু চোখের পানি ফেলতে ফেলতে বলল, দাদু ভাই, আমি তোমার দাদিমা। আয়ান মাহিনের আম্মুর কথা শুনে অবাক হয়ে বলে, আপনি আমার দাদিমা? কিন্তু দাদিমা তো তার বাড়িতে থাকে, আপনি আমার মাম্মার হসপিটালে কি করছেন? আপনি কি অসুস্থ নাকি? আয়ানের কথা শুনে বলল, না আমি অসুস্থ না, আমি তোমার বুনুকে নিয়ে এসেছি। তোমার বুনু একটু অসুস্থ তো। আয়ান অবাক হয়ে বলে, আমার বুনুও আছে? কই মাম্মা পাপা তো কেউ কিছু বলে নাই। আয়ান কথাগুলো বলে ভাবতে লাগলো। মাহিনের আম্মু আয়ানের কথা শুনে বলল, তুই চলে যা, আমার একটু কাজ আছে। খালামণি, তোমার আবার কি কাজ? দেখো, বাসায় চলো আমাদের সাথে। তোমার ছেলে জানলে আমাকে বকাঝকা করবে। আচ্ছা তুই গাড়ির কাছে যা, আমি আসছি। মাহিনের আম্মু কল কেটে দিয়ে তিয়ার দিকে তাকিয়ে দেখে তিয়া আয়ানের সাথে কথা বলছে। আয়ান পাগলামি করুন, আমি বলছি তো তোমার আব্বুর সাথে কথা বলে নেই। আর তোমার আব্বু তো 1 মাস পর এখানে আসবে, তখন তুমি আসো। আর তুমি ভালোভাবে এখানে একা একা এসে কি করবে? সারাদিন বাসার ভেতরে একা একা থেকে কি তোমার ভালো লাগবে? ওইখানে তাও আন্টি আঙ্কেল সবাই আছে। তিয়ার কথা শুনে আয়ান বলল, ওইখানে তো আমার দাদিমা আছে, বুনু আছে, আমি ওনাদের সাথে থাকবো। তিয়া বিরক্ত হয়ে বলল, আমি থাকি অন্য জায়গায় আর তোমার দাদিমা বুনু অন্য জায়গায় থাকে, বোঝার চেষ্টা করো। তুমি এমন হয়ে গেলে কেন? একটা কথা বললে কানে যায় না? তিয়ার ধমক শুনে আয়ান কান্না করতে লাগলো। তিয়ার হাত থেকে আয়ানের আম্মু ফোন নিয়ে বলল, দাদু ভাই কান্না করে না, শোনো তুমি আমাকে ঠিকানাটা দাও, আমি তোমার দাদু ভাই মিলে নিয়ে আসবো। তিয়া কিছু বলবে সাথে সাথে আয়ান বলে ওঠে, না থাক, মাম্মা আমাকে চাই না, আমি যাব না। আয়ান কথাটা বলে কল কেটে দিয়ে কান্না করতে লাগলো। মাহিনের আম্মু রেগে গিয়ে বলল, তোমার সাহস কি করে হয় আমার নাতিকে কান্না করানোর? এখনই তোমার জামাইকে বলবে আমাদের বাসায় যেন দিয়ে যায়। আমি আমার নাতিকে কান্না করতে দেখতে পারবো না। তিয়া কিছু না বলে মাথা নিচের দিকে তাকিয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। মাহিনের আম্মু চলে গেল। তিয়ার অনেক খুশি লাগলো। তিয়া মাহিনকে কল দিয়ে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিয়া, আয়ানকে বকা দিয়েছো কেন? তুমি জানো আমার ছেলেটা পুরো ওর দাদিমার মতো হয়েছে। উপরে কঠোর টাইপের, ভিতরে একদম নরম। একটু ধমক দিলে কান্না করে। ওইসব রাখো, শোনো। বলো। ম্যামের সাথে দেখা হয়ে গিয়েছিল, উনি আমার কেবিনে ছিল, বলছে তুমি যেন আয়ানকে বাসায় রেখে যাও। কি বলছো? তোমার ছুটি হয় নাই? হয়েছে, বাসায় আসছি। কি করবে, ম্যাম অনেক রেগে গেছে। আয়ান কান্না করছে, ওটা নিয়ে আমার উপরে রেগে গেছে। আম্মু হসপিটালে কেন এসেছিল? ও আচ্ছা, মনে হয় রাফিয়াকে নিয়ে এসেছিল। শুনছিলাম রাফিয়ার জ্বর এসেছে।
তাই হতে পারে। মাশাল্লাহ, মেয়েটা একদম তুলি ম্যামের মতো হয়েছে। আচ্ছা, আয়ানকে নিয়ে আমি রওনা দিব। ছেলেটার কান্না ভালো লাগে না, খারাপ লাগে অনেক। আচ্ছা নিয়ে আসো, ম্যামের সাথে থাকলে আমরা দুজন নিশ্চিন্তেই থাকতে পারবো। আচ্ছা। মাহিন কল কেটে দিল। তিয়া নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। মাহিনের আম্মু গাড়িতে বসে ভাবতে লাগলো, ইস, আমার নাতিটা কত মিষ্টি হয়েছে। কেন যে রাগ করে ওদের দূরে রাখলাম। আহারে সোনা আমার, এখানে আসবে তাও আসতে পারছে না। সোনাটা কান্না করছে। আর এরা কত খারাপ, বাচ্চাটার কথা না ভেবে যার যেমন ইচ্ছে সেখানেই থাকে। ইচ্ছে করে থাপ্পড় দিয়ে দাগ ফেলে দেই। মাহিনের আম্মুকে ভাবতে দেখে তুলি বলল, খালামণি, এত কি ভাবো? তুলি জানিস, মাহিনের না একটা ছেলে হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ওর সাথে কথা বলে প্রাণটাই জুড়ে গেছে। আমি না ওদের বলছি। মাহিনের আম্মু হসপিটালের সব কথা খুলে বলল। তুলি চুপ করে সব শুনলো, কোনো কথা বলল না। মাহিনের আম্মু তুলির দিকে তাকিয়ে বলল, তুই কি রাগ করছিস? রাগ কেন করব? ওর বাড়ি ও আসবে, এটাই স্বাভাবিক। আর ওই বাচ্চা ছেলের কি দোষ? ও তো আমারও সন্তান। আমি জানতাম তুই বাচ্চাটার উপরে রাগ করতে পারিস না। ভালো, এখন এসব শুনতে ভালো লাগছে না। মাহিনের আম্মু আর কিছু বলল না। মাহিন আয়ানের কাছে গিয়ে বলল, আব্বু, মাম্মার হয়ে আমি সরি বলছি। প্লিজ কান্না করো না, আমরা এখনই বের হব, বিকালের আগেই পৌঁছে যাব। আয়ান কথাটা শুনে অনেক খুশি হয়, আবার মন খারাপ করে বলে, কিন্তু মাম্মা তো আমাকে চায় না। মাহিন আয়ানের কপালে চুমু দিয়ে বলল, মাম্মা তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু তোমার মাম্মা তো হসপিটালে চলে যায়। আর হসপিটালে গেলে মাম্মা তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু তোমার মাম্মা তো হসপিটালে চলে যায়। আর হসপিটালে গেলে তো তুমি বাসায় একা হয়ে যাবে। আর একা একা তুমি বাসায় কি করবে সেই ভয়ে তোমার মাম্মা তোমাকে নিতে সাহস পায় না। আর এখানে তো আমি আছি, তোমার রাকিব আঙ্কেল আন্টির কাছে, তারপর তোমার ফ্রেন্ড আছে। আয়ান কিছু ভেবে বলল, বুঝছি, কিন্তু মাইশাকে রেখে যাব। মাইশা আমাকে মিস করবে তো? চিন্তা করো না, তুই মাইশার সাথে কলে কথা বলবে না। আয়ান কিছুক্ষণ ভেবে মাইশার সাথে কথা বলে। ওরা সবকিছু গুছিয়ে বের হয়ে গেল। বাসের টিকিট কেটে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেল। 4টার দিকে তিয়ার বাসায় গিয়ে পৌঁছে গেল। মাহিন তিয়াকে কল দিলে দেখে গেট দিয়ে ভেতরে ঢুকছে। আয়ান দৌড়ে গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরে। তিয়া আয়ানকে বুকে জড়িয়ে নিল, কপালে চুমু দিয়ে বলল, সরি আব্বু, আমার উপরে রাগ করে থেকো না। মাম্মা, আমি তো বড় হয়ে গেছি, তাই আমি আর রাগ করে নেই। আর পাপা বলেছে তুমি আমাকে অনেক ভালোবাসো। তিয়া আয়ানের কথা শুনে মিষ্টি করে হেসে আয়ান আর মাহিনকে নিয়ে বাসার ভিতরে ঢুকলো। মাহিন ক্লান্ত হয়ে সোফায় বসে পড়লো। আয়ান রুমে চলে গেল। তিয়া মাহিনের দিকে তাকিয়ে বলল, কি অনেক ক্লান্ত লাগছে নাকি? ওয়েট করো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। থাক, তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। সমস্যা নাই, জামাইয়ের জন্য সামান্য চা যদি না বানাতে পারি তাহলে কেমন স্ত্রী হইলাম? আমার স্ত্রী সব থেকে বেস্ট স্ত্রী, তাই এত কষ্ট করতে হবে না। হ্যাঁ, একটা কাজ করতে পারো। মাহিন ভালো করে রুমের দিকে তাকালো। তিয়া মাহিনের দিকে তাকিয়ে বলল, কি কাজ করব? আর এইভাবে কি দেখো? মাহিন সোফা থেকে উঠে সোজা তিয়ার কোমর ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলে তিয়া লজ্জা পেয়ে গেল। মাহিন আলতো করে ঠোঁটে কিস করলে তিয়া লজ্জায় লাল হয়ে যেতে লাগলো আর বলল, এই পাগল ছাড়ো, আমাদের ছেলেটা আর ছোট নাই কিন্তু। ইস, ছেলেটার জন্য বউটাকে একটু আদর করতে পারি না। মাহিনের কথা শুনে তিয়ার গাল আলতো করে টেনে দিয়ে হাসি মুখে বলল, ওলে ওলে আমার বাবুটা তাই। তিয়ার গালে কিস করে দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে নাও, আমি চা বসিয়ে দিয়ে আসি, দুজন একসাথে চা খাবো। মাহিন তিয়াকে ছেড়ে দিয়ে রুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হলো দুজন। আয়ান মাহিন খাটের উপরে বসে আছে। মাহিন তিয়ার কাছে গেলে মাহিন বলল, তিয়া যাও, ফ্রেশ হয়ে আসো, আমি এসব দেখছি। আচ্ছা শোনো, নুডলসটা দিয়ে দিও, পানি গরম হয়েছে, আমি আসছি। তিয়া চলে গেল। মাহিন চা নামিয়ে দিয়ে নুডলস গরম পানিতে দিয়ে দিল। চা বানিয়ে নিল। তিয়া ফ্রেশ হয়ে এসেছে। নুডলস রান্না করতে লাগলো। নুডলস রান্না শেষ হলে আয়ানকে দিল। আর 1 কাপ চা নিয়ে দুজনে খেতে লাগলো। আয়ান বলল, আচ্ছা মামা পাপা, সবাই তো দেখি আলাদা কাপে চা খায়, কিন্তু তোমরা 1 কাপে খাও কেন? আয়ানের কথা শুনে ফিক করে হেসে দিয়ে বলল, তোমার আম্মু তো আমাকে ভালোবাসে, আর আমিও তোমার আম্মুকে ভালোবাসি, তাই আমরা একসাথে সব খাই। আয়ান মাথায় চুলকাতে চুলকাতে বলল, তাহলে কি আমি ভালোবাসি না? আমিও তো ভালোবাসি, দাও আমিও চা খাবো। মাহিন তিয়া মাহিনের কথা শুনে একে অপরের দিকে তাকালো। তিয়া আয়ানকে বলল, বাবা, তুমি তো এখন ছোট, বড় হও। ছোট বয়সে চা খেতে হয় না, তুমি নুডলস খাও। আয়ান আর কিছু বলল না। হঠাৎ করে মাহিনের ফোন বেজে উঠলে মাহিন কল রিসিভ করে দূরে গিয়ে কথা বলল।
কথা শেষ করে মাহিন আয়ান তিয়ার কাছে এসে বলল, তিয়া আয়ানকে নিয়ে আম্মু নাকি অনেক চিন্তা করছে, নাকি আমাদের উপরে রেগে যাচ্ছে। আমরা এখনো কেন আয়ানকে নিয়ে আসি নাই? তিয়া কিছু বলার আগে আয়ান বলল, পাপ্পা আমি দাদিমার কাছে যাব আর বুনুর কাছেও যাব। তিয়া মাহিনকে বলল। আচ্ছা ওকে দিয়ে আসো, আর যদি না থাকে তাহলে ভাইয়া যেন দিয়ে যায়। মাহিন আয়ানকে নিয়ে বের হয়ে গেল। মাহিন ওর বাসার সামনে যেতেই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আয়ান বলে, পাপ্পা কানে করছো কেন? মাহিন আয়ানের দিকে তাকিয়ে বলল, কই? আচ্ছা তুমি ভিতরে যাও, তোমাকে চাচ্চু নিয়ে যাবে। মাহিন ভাইয়ের রুমের দিকে তাকাতেই তুলিকে দেখে বুকের ভিতরে চিনচিন করে উঠল। তুলি মাহিনকে দেখে থমকে গেল, এক নজরে মাহিনের দিকে তাকিয়ে থাকলো। তুলির চোখ বেয়ে পানি পড়তে লাগলো। মাহিন চোখ নামিয়ে চলে গেল। আয়ানকে রাফি নিয়ে গেল। মাহিন চলে গেল। আয়ান ভেতরে ঢুকতেই মাহিনের আম্মু দৌড়ে এসে আয়ানকে কোলে তুলে নিয়ে সারা মুখে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আয়ান মাহিনের আম্মুকে বলল, আসসালামু আলাইকুম, আপনি আমার দাদিমা? হ্যাঁ আমি তোমার দাদিমা। আসো তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেই। এইটা তোমার দাদিমা হয়, এই দুইটা তোমার দাদু হয়, আর এইটা তোমার বুনু, আর ওইটা তোমার আন্টি হয়। আয়ানকে মাহিনের আব্বু কাছে টেনে নিয়ে চোখের পানি ফেলতে লাগলো। তুলির আব্বুও আদর করলো, কিন্তু তুলির মা মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে ঘুরে গেল। আয়ান মাইশাকে বলে, আসসালামু আলাইকুম বুনু, কেমন আছেন? আয়ানের কথা শুনে মাইশা বলে, ওয়ালাইকুম আসসালাম, ভালো, তুমি ভালো আছো? মাহিন আর মাইশা দুজন কথা বলতে লাগলো। মাইশা আয়ানকে নিয়ে উপরে চলে গেল। তুলি আয়ানের হাত ধরলে আয়ান চমকে ওঠে। আয়ান তুলিকে সালাম দিলে তুলি সালামের উত্তর দিয়ে আয়ানকে জড়িয়ে ধরলো। আয়ান কিছু বলতে যাবে, সাথে সাথে মাইশা আয়ানকে নিয়ে চলে গেল। তুলির আম্মু বলল, তুলি তুই আবার ওকে জড়িয়ে ধরলি কেন? এত একামি ভালো লাগে না। আফা ভুলে যাস না, শুধু ওই মেয়ের সন্তান না, ওই আমাদের বংশের প্রদীপ। আমার ছেলের রক্ত ওর ভিতরে রয়েছে। ও তাই না? তাহলে এক কাজ কর, তোর আদরের ছেলে আর বৌমাকে নিয়ে আয়। এটা কেন বাদ দিয়েছিস? হ্যাঁ দেখ, এতদিন আমি চুপ করেছিলাম, যা বলছোস তাই শুনেছি। আমার নাতিকে নিয়ে কিচ্ছু বললে আমি কিন্তু সেটাও মেনে নিব না। আম্মু তুমি প্লিজ চুপ করবে? ওদের রাগ এই ছোট ছেলের ওপর খাটাতে আসবে না তো? আর তোমার ভেতরে কি মায়া দয়া বলতে কিছু নাই? ওইটুকু ছোট ছেলেটার দিকে না তাকিয়ে মুখ ফিরিয়ে নিলে? ও এখন আমি খারাপ হয়ে গেলাম? যার জন্য করি চুরি সেই বলে চোর? আম্মু বেশি বুঝবে না তো। খালামণি মাহিনকে দেখলাম পিচ্চিটাকে রেখে গেল, বাড়ির দিকে তাকিয়ে কাঁদছিল মনে হয়, বারবার চোখ মুছছিল। খালামণি মাহিনকে টিয়াকে ক্ষমা করে দাও। টিয়া এখন হসপিটালের বড় ডাক্তার, এখন তো মান সম্মান যাওয়ার কথা না। ওই নিজের ইচ্ছায় না আসলে আমি কোনোদিনও বলবো না ওদের আসতে। ওরা এত বছর আমাদের রেখে থাকতে পারছে যখন, সেখানে সারা জীবন থাকতেও পারবে আশা করি। একবারও তো আমাদের খোঁজ খবর নেওয়ার কথা ভাবে নাই। থাকুক তার মতন, আমি কেন আসতে বলবো? পিছন থেকে রাফি বলে উঠল, আম্মু আমার সাথে ভাইয়ের কথা হয়। আম্মু ভাই সময় পেলে আমার থেকে সবার খোঁজ খবর নেই। ভাই অনেক কান্না করে, আমি তোমাদের ভয়ে কিছু বলি নাই। প্লিজ আম্মু তুমি এবারের মতো ওদের মাফ করে দাও। তিয়া মেয়েটা অনেক ভালো। আম্মু গরিব ধনী দিয়ে কি আছে বলো, মানুষের চরিত্র ব্যবহার তো মেইন, তাই না? রাফির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মাহিনের আম্মু বলে উঠল, কি আমাদের খোঁজ খবর নেয়? রাফি বলে, হ্যাঁ আম্মু ভাইকে আসতে বলি। রাফির কথার কোনো উত্তর দিল না দিয়ে চলে গেল। রাফি বুঝতে পারলো মাহিনের আম্মুও চাই মাহিন আসুক। রাফির সাথে সাথে মাহিনকে কল দিয়ে কথা বলল। মাহিন তিয়াকে বলল, তিয়া ভাইয়া আমাদের যেতে বলল, আম্মু মনে হয় আমাদের ক্ষমা করে দিয়েছে। কি বলছো? চলো তাহলে আমরাও যাই। মাহিন আর তিয়া খুশি হয়ে দুজন বাসা থেকে বের হয়ে গেল। মাহিন ওদের বাসার ভিতরে ঢুকতেই বুকের ভিতরে অন্যরকম শান্তি অনুভব করলো। মাহিন কলিং বেল বাজাতেই রাফি দরজা খুলে দিল। মাহিন ভিতরে ঢুকলে দেখে মাহিনের আম্মু আয়ান আর মাইশাকে খাওয়াই দিচ্ছে। মাহিন তিয়া সোজা মাহিনের আম্মুর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আম্মু আমাদের ক্ষমা করে দাও, আর আমাদের উপরে রেগে থেকো না। আম্মু আমরা ইচ্ছে করে সেদিন বিয়ে করি নাই। মাহিনের আম্মু হাত ধুয়ে ওদের সরিয়ে দিয়ে আয়ান আর মাইশাকে বলল, দাদু ভাই তোমরা যাও খেলা করো। আম্মু প্লিজ একবার আমার কথাটা শোনো। রাফি ওদের বলে দে আমি কিছু শুনতে চাই না। ম্যাম প্লিজ আমাদের কথাটা শোনেন, আমরা ইচ্ছে করে বিয়ে করি নাই। তিয়া সবকিছু প্রথম থেকে খুলে বললে সবাই অবাক হয়ে গেল। মাহিন তুলির সামনে গিয়ে হাত জোর করে বলল, তুলি আমাকে ক্ষমা করে দাও। তুলি এভাবে আমাদের বিয়ে হয়েছে, আমি তোমার সাথে বেইমানি করতে চাই নাই। আর তিয়াকে
আমাদের বাড়িতে কাজের মেয়ে হিসেবে দেখে ভালো লাগে নাই। আর ওই এতিম আমি ছাড়া ওর পাশে কেউ ছিল না। আমি একজন স্বামী হয়ে আমার যেইটা ভালো মনে হয়েছে সেইটাই আমি করছি। আমাদের যেভাবে বিয়ে হোক, আমরা চাইলে এইটা অস্বীকার করতে পারতাম না। তুলি চোখের পানি মুছে বলল, আমাকে ক্ষমা করে দিও। আমি না বুঝে তোমাদের ভুল বুঝেছিলাম। তুমি সেই দিন ঠিক কাজ করেছিলে। তোমার কর্তব্য তুমি পালন করেছো। আমাকে ক্ষমা করে দিও। মাহিনের আম্মু মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দে বাপ। সেদিন যদি ওদের পুরো কথাটা না শুনতাম তাহলে এত বছর তোকে আমার থেকে আলাদা থাকতে হতো না। আমার খুব কষ্ট হচ্ছিল। তুই তো আমার সব থেকে ভালো সন্তান ছিলি। তোর থেকে আমি এটা আশা করছিলাম না। আমি এই বিষয়টা মেনে নিতে কষ্ট হচ্ছিল। টিয়া, আমাকে ক্ষমা করে দিও। মাহিনের আম্মু টিয়াকে বুকে জড়িয়ে নিল। তুলির আম্মুও লজ্জিত হয়ে ওদের কাছে ক্ষমা চাইল। মাহিন টিয়াকে সবাই আপন করে নিল। মাহিনও ওর আব্বুকে জড়িয়ে ধরে। সবাই ভুল বুঝাবুঝি কাটিয়ে এক হয়ে গেল। সমাপ্ত। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং প্রতিদিন নিত্য নতুন রোমান্টিক এবং সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে